সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম শুভ আসসালাম। সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আলোকিত মানুষের সাথে দীপশিখা সংলাপের ষষ্ঠ পর্বে আপনারা যে যে জায়গা থেকে দেখতেছেন, আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফুরকান কুতুবী, শিক্ষার্থী, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত এবং অতিথির কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের অনেকে অলরেডি যুক্ত হয়েছেন। আজকে আমাদের সাথে এমন একজন যুক্ত হয়েছেন যিনি আমাদের পেজে একজন সাজেস্ট করছিল ওনাকে আনার জন্য। আমরা ওনাকে নিয়ে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক একই রকম ভাবে আপনাদের কোনো যদি মনে করেন কাউকে আমাদের প্রোগ্রামে নিয়ে আসা দরকার, তাহলে আপনি আমাদের পেজে বিস্তারিত লিখে কমেন্ট ইনবক্স করবেন। আমরা আলোচনা সাপেক্ষে নিয়ে আসার চেষ্টা করব। আজকের স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি পুরা বাংলাদেশকে নেতৃত্ব দেয়, প্রতিবন্ধকতাকে জয় করে যিনি হচ্ছে সফলতার শিখরে পৌঁছে গেছেন, বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিমের অধিনায়ক তানজিলুর রহমান ভাই। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। স্বাগত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ কুতুবদিয়ার সকল দ্বীপবাসী যারা দেশের বাইরে, দেশের বিভিন্ন জায়গায় থাকেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, করোনা সিচুয়েশনের মধ্যেও আল্লাহ অনেক ভালো রাখছে, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই দেখতে পাচ্ছেন। আমাদের বেশিরভাগ অংশই কুতুবদিয়া থেকে জয়েন করে, অনেকেই কক্সবাজার থেকে জয়েন করে, অনেকেই চিতঙ্গের থেকে জয়েন করেছেন, অনেকে ঢাকা থেকে, অনেকে দেশের বাইরে থেকে। সকলকে আবারও স্বাগত। তানজিলুর রহমান ভাই, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, দর্শকদেরকে প্রথমে আমি সালাম জানাই, আমার সশ্রদ্ধ সালাম জানাই কুতুবদিয়ার সর্বস্তরের জনসাধারণের প্রতি। এবং সেই সাথে সাথে যে সকল মহাপুরুষ কুতুবদিয়ার জন্মগ্রহণ করেছেন এবং কুতুবদিয়া থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালীন জীবনে ফিরে গেছেন, তাদের প্রতি জানাই আমার গভীর আহ, শ্রদ্ধা। সাথে সাথে সে সকল মহাপুরুষ যাদের নাম উল্লেখ না করলেই নয়, কুতুবদিয়ার সুনাম রক্ষার্থে কুতুবদিয়ার নামকে আহ, সারা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিচ্ছে হজরত শাহ আব্দুল মালেক শাহ রহমতুল্লাহ আলাইয়ের নাম উল্লেখ করছি। পাশাপাশি যার নাম অনুসারে কুতুবদিয়া দ্বীপের নাম অলংকৃত হয়েছেন, মরহুম কুতুব আউলিয়া রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে যত আহ, জ্ঞানী গুণী ব্যক্তিত্ব কুতুবদিয়াকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেছেন, কুতুবদিয়ার প্রতিনিধিত্ব করেছেন এবং কুতুবদিয়ার নামকে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। সেই সাথে সাথে কুতুবদিয়ার দক্ষ বিজ্ঞ প্রশাসনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়ে আমাদের এই দ্বীপ উপজেলা কুতুবদিয়াকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতেছে। আমাদের অনুপস্থিতিতে তারা আমাদের বিপদে আপদে আমাদের জনগণের পাশে এসে দাঁড়াচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে তারা চেষ্টা করতেছে পুনর্বাসন করার জন্য। তো আমি আমার কুতুবদিয়া উপজেলা প্রশাসনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকের এই দিবসিকার মাধ্যমে আমাদের কুতুবদিয়াবাসী তথা কুতুবদিয়ার লোকেরা আসলে আমাকে যতটুকু চিনে তার চেয়ে বেশি চিনবে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে। আমি আহ আমাদের যারা দর্শক শ্রোতা থাকবেন তাদেরকে অনুরোধ করব, যদি আমার ব্যক্তিগত জীবন এবং আমার কর্মজীবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তাহলে নির্দ্বিধায় কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারে। আমি চেষ্টা করব একটা উত্তর দেওয়ার জন্য সুন্দর। ধন্যবাদ তানজিলুর রহমান ভাই, আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রথমে শুনবো আপনার শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনি মানসিক মনের দৃষ্টি দিয়ে
মানসিক শক্তি দিয়ে যে আপনি বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড টিমের অধিনায়ক হয়েছেন, বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আপনার এই গল্পটা আমরা একদম শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমরা শুনবো। ধন্যবাদ। আসলে আমার জন্মটা আর বেড়ে ওঠা আমার এই কুতুবদিয়াতেই। কুতুবদিয়ার বরগুপ ইউনিয়নের পশ্চিম মনোহরখালী গ্রামে আমার জন্ম হয়েছিল 1994 সালে। তারপর থেকে আসলে আমার যে প্রতিবন্ধকতা আছে সেটা আমার চোখে। আমি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে জন্মগ্রহণ করেছি, সেটা আমার সমস্যাটা প্রকৃতিগতভাবে, যেটা যেটা আমরা গড গিফটেড বলি। সৃষ্টিকর্তা আমার জন্মগতভাবেই আমার এই সমস্যাটা। তো ছোটবেলা থেকে এই কুতুবদিয়ার ধুলোমাখা পরিবেশে জন্ম হয়েছি এবং বড় হয়েছি। বড় হতে গিয়ে এবং ছোটবেলায় চলতে গিয়ে আমি এক মুহূর্তের জন্য কখনো ফিল করি নাই যে আমার চোখের সমস্যা। আমি বেসিক্যালি রাত্রে দেখি না, এবং খুব দিনের বেলা খুব অল্প পরিমাণ দেখি। কিন্তু আমার ছোটবেলা থেকে যখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম, আহ গ্রামে সবার সাথে মিলেমিশে ছোট ছেলেদের সাথে যখন আমার সমবয়সী বন্ধু বান্ধবদের সাথে যখন খেলাধুলা করতাম, তখন আমি আমি এক মুহূর্তের জন্য ভাবি নাই যে আমার চোখের সমস্যা। তো এটা ইভেন আমি যখন আহ, পাড়ার বন্ধু বান্ধবদের সাথে ছেলেদের ছেলেদের সাথে যখন আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, তখনও আমি অ্যাকুরেটলি বুঝতে পারতাম না। কিন্তু যখন আমি পড়াশোনা করতাম, তখন আমি আমার রাতের বেলায় পড়তে গিয়ে আমার আহ, সমস্যা হতো বলতে, লাইট আমাদের তখন ভাল্ব ছিল না, লাইট ছিল না, তখন আমরা মাটির ওই কেরোসিনের প্রদীপ দিয়ে পড়াশোনা করতাম। এরকম পড়তে পড়তে আমার বেশিরভাগ সময় কেরোসিন তেলের কারণে বই নষ্ট হয়ে যেত, বইয়ের উপরে কেরোসিন তেল পড়ে যেত। কারণ হচ্ছে আমি খুব কাছ থেকে কেরোসিনের বাতিটা খুব কাছ থেকে আমার বই পড়া লাগতো, যার কারণে অনেক সময় তেল কাগজের উপর পড়লে কাগজগুলো, বইয়ের পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে যেত। এরকম অনেক আহ, সমস্যা হতো। তারপর আহ, এরকম করতে করতে আস্তে আস্তে কি করলাম, প্রাইমারি স্কুলে পড়লাম। প্রাইমারি স্কুলে পড়তে পড়তে আহ, তখন ক্রিকেট খেলতাম, ফুটবল অনায়াসে খেলতে পারতাম, কিন্তু ক্রিকেটটা খেলতে গিয়ে দেখা যেত ক্রিকেট বলটা ছোট। তখন আচ্ছা। আমি কি করতাম, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। তখন আমি ক্রিকেট খেলতে গিয়ে কি করতাম, আমি ফিল্ডিং করতে পারতাম না, কারণ বলটা যদি কোনো ব্যাটসম্যান যখন শর্ট খেলতো, তখন আমি বলটা মানে পিক আপ করতে পারতাম না, কারণ বলটা ছোট ছিল। আর তাছাড়া আমি শুধু বল করতাম। তখনও আমি যখন মানে পাড়ার যে ক্রিকেটটা সেখানে আমি শুধু বল করতাম, পেস বল করতাম, কিন্তু আমি ওই সময়কার ব্যাটিংও করতে পারতাম না, প্লাস ফিল্ডিংও করতে পারতাম না। এরকম একটা সাবস্টিটিউট খেলোয়াড়ের মতো ছিলাম আর কি। তো তখন আমি চিন্তা করতাম, আহ এইরকম তো খেলা হয় না, ক্রিকেট খেলা তো আসলে একজন শুধুমাত্র বল করার জন্য একজনকে নিবে না, তাকে অন্তত ফিল্ডিং করতে হবে। সে ব্যাটিং এ সে যদি ফুল টাইম বোলার হলেও তাকে অন্তত ফিল্ডিংটা করতে হবে। কিন্তু ব্যাটিংটা না, অনেক সময় টেলেন্ডাররা করতে পারে না, বা আউট হয়ে যায়, বা ভালো করতে পারে না, এটা না হয় কম্প্রোমাইজ করবে টিম, কিন্তু ফিল্ডিং ছাড়া কিভাবে একজন প্লেয়ারকে বল করতে দিবে, এটা তো রুলসই নাই। তখন এটা একটা মানে আমার একটা ধারণা ছিল আমি এরকম খেলবো যতদিন মানে গ্রামে খেলি আর কি। তারপর আস্তে আস্তে যখন প্রাইমারিটা পাশ করে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে 2004 সালে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আসলে পড়াশোনার চাপ বেড়ে গেল। তখন আস্তে আস্তে শিখতেছি যে আমার সমস্যা আছে, সুতরাং আমার এখন ক্রিকেট খেলা যাবে না। তখন আমি হালকা পাতলা এলাকায় ফুটবল খেলতাম। আমরা সি বিচে ফুটবল খেলতাম এলাকার ভাই বন্ধুদের সাথে। এরকম করতে করতে নর্মালি
যারা চোখে কম দেখে কিংবা চোখে দেখে না, তাদের জন্য স্পেশাল পড়াশোনা আছে। তাদের জন্য বিশেষ পদ্ধতির পড়াশোনা, ব্রেইল পদ্ধতির পড়াশোনা আছে। কিন্তু যখন আমি ক্লাস 6-এ ভর্তি হই তখনও পর্যন্ত আমি ওসব জানতাম না, এবং আহ, আমার পরিবারও জানতো না। আহ, তারপরও চেষ্টা করতেছি সমন্বিত পড়াশোনা, সমন্বিত বলতে আহ, মানে নর্মাল স্টুডেন্টদের সাথে পড়াশোনা করে, কম্পিটিশন করে এগিয়ে যাওয়াটা। তো এরকম আসলে ক্লাস 6 থেকে 10-এর টেস্ট পরীক্ষা পর্যন্ত আমি এভাবেই দিই, এভাবেই পড়াশোনা এগিয়ে যাই। আহ, ক্লা- প্রতিবন্ধকতা ছিল, থাকলেও আমি আহ, কোনোভাবে ওভারকাম করতাম। আর কথা হচ্ছে আমি পড়াশোনাটা আসলে চেষ্টা করতাম, আমি যতটুকু পারি, আমার সাধ্যে যতটুকু, আমি আমি নিজেই যতটুকু পারি ততটুকুই। আমি আমার A+ পেতে হবে, আমার ফার্স্ট ক্লাসে ফার্স্ট বয় হতে হবে, আমি এরকম চিন্তা করতাম না। তবে আমি চেষ্টা করতাম আমার এই প্রবলেমটা নিয়ে, আমার এই ইম্পিডিমেন্টটা নিয়ে আমি যতটুকু পারি আমি পড়াশোনা চালিয়ে যাব। তখন একটা মাথায় টেনশন ছিল, যদি পড়াশোনা না করি আদার্স কাজগুলো আমি আর কোনো কাজ করতে পারবো, আমার এরকম মনে হতো না। তো যার কারণে একাগ্র চিত্তে আমি আহ পড়াশোনাটার দিকেই চালিয়ে যাই। আর এক্ষেত্রে আমার মা বাবা, আমার ফ্যামিলি যথেষ্ট সাপোর্ট করতো। কারণ আমার মামারা আল্লাহর রহমতে তারাও মোটামুটি শিক্ষিত, তারাও আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো পড়াশোনার মধ্যে। তবে 10ম শ্রেণীর যে টেস্ট পরীক্ষা দিই আমরা, এসএসসি ফাইনাল দেওয়ার আগে যে টেস্ট পরীক্ষা দিই, সেই পরীক্ষাটা দিতে গিয়ে আমার প্রথম সমস্যা হয়। সমস্যা হয় কিরকম, তখন আমাদের ওএমআর শিটে পরীক্ষা, ওএমআর শিটে ফর্ম ফিল আপ করতে হতো পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় ওএমআর শিটে যখন ফর্ম ফিল আপ করতে হতো, তখন আমি বৃত্তগুলো ভরাট করতে পারতেছি না, রোল নাম্বার, তারপরে আদার্স যেগুলি আর কি, সেট কোড, এগুলো আমি ভরাট করতে পারতেছি না। তখন কুতুবদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন আমার শ্রদ্ধেয় মামা, জনাব নাসিরউদ্দিন সাহেব। তো উনি আমার প্রবলেমটা তখন বুঝতে পারছেন। বুঝতে পারার পর তিনি কি করলেন, আমাকে আহ, তখন তিনি বোর্ড থেকে তখন কি চিঠি আসতো, এখনো আসে, শিক্ষা বোর্ড গুলো থেকে চিঠি দেয় প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক বরাবর, যে যদি কোনো আহ, দৃষ্টি প্রতিবন্ধী অথবা দুই হাতে লিখতে পারে না এমন কোন স্টুডেন্ট যদি থাকে, এমন কোন পরীক্ষার্থী যদি থাকে, তখন তাদের জন্য বিশেষ একজন শ্রুতি লেখকের ব্যবস্থা করা হয়। এটা বোর্ড থেকে অনুমতি নিয়ে আসতে হয়। তখন আহ আমাকে প্রথম এটা বলার পরে আমি বললাম যে এরকম আবার হয় নাকি, আমি বলবো ও পরীক্ষায় সবকিছু লিখবে, এরকম তো কোনোদিন। আমি মানসিকভাবে একটু চিন্তিত হলাম যে আসলে এটা কি সম্ভব নাকি। তারপরে টেস্ট পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষায় এলাও হলাম। এলাও হওয়ার পরে আহ, আমি এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ইতিমধ্যে আহ, আমার মামা হেড স্যার উনি ব্যবস্থা করছেন যে কাকে দেয়া যায় একজন স্টুডেন্টকে। তখন রুলসটা ছিল বোর্ডের, একজন 8ম শ্রেণীর শিক্ষার্থীকে আহ, একজন শ্রুতিলেখক হিসেবে নিয়োগ দেয়া যাবে প্রধানমন্ত্রী শিক্ষকের প্রধান শিক্ষকের অনুমতি ক্রমে। তখন মামা এটা ম্যানেজ করলো, একজন স্টুডেন্ট ব্যবস্থা করলো। তখন আহ পরীক্ষা দিতে গেলাম। তবে এর মধ্যে অনেক অনেক কিছু হয়ে গেছে। আমি অনেক সময় আমি অঙ্কগুলো করতে আমার খুব কষ্ট হতো, কারণ আহ, স্যারেরা যখন বোর্ড অঙ্কগুলো করাত তখন আমি ফার্স্ট বেঞ্চে বসার পরও আমি আসলে অঙ্কগুলো দেখতাম না, মানে বোর্ডের লেখাগুলো আমি পড়তে পারতাম না। যার কারণে আমি অঙ্কতে একটু দুর্বল ছিলাম। তারপরেও চিন্তা করতাম যে যদি ইংলিশ আর গণিত দুইটা থেকে যদি একটাতেই দুর্বল হওয়া যায় তাহলে কোনো রকম সার্ভাইভ করা যাবে, পড়াশোনাটাকে কন্টিনিউ করা যাবে। আর আদারওয়াইজ যদি দুটাতেই প্রবলেম হয়তো তাহলে হয়তো আমি এতদূর আগাইতে পারতাম না। তারপর একটা কথা খুব বেশি মনে পড়ে, আমাদের
স্কুলে তখন প্রায় সময় অনেক গেস্টরা আসতেন বিদ্যালয় ভিজিট করতে, অনেক ডিসি এবং আমাদের এই যে সচিব মহোদয়রা আসতেন। তখন তারা বিভিন্ন বক্তব্যে তাদের ইন্সপায়ারেশন মূলক যে স্পিচ গুলো ছিল সেগুলোতে আমি কিছু খুঁজতাম, এখানে কিছু আছে কিনা। তখন আমি আহ, অনেক সময় এসব বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে চিন্তা করতাম যে আসলে পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি পার্ট টাইম এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে, মূলত এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে। কারণ আমার আমার দ্বারা আহ, মানে পড়ালেখায় ফার্স্ট হয়ে বা পড়ালেখার মাধ্যমে বেসিক্যালি একটা কিছু করা কষ্টসাধ্য হবে বেশি। কারণ সবাই তো আমার চেয়ে ভালো ভালো আহ, স- মানে দৃষ্টিশক্তি সম্পন্ন বলেন, সুস্থ, সবাই তো পড়াশোনা করতেছে এবং আমার চেয়ে এগিয়ে আছে, তাহলে আমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা করতে হবে। তো আমি আসলে আহ, আমার শ্রদ্ধেয় মামা কুতুব কুতুবদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দিনের একটা কথায় খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলাম। আমরা যখন আহ, আমাদেরকে বিদায় অনুষ্ঠান হতো, আমাদেরকে বিদায় দেওয়া হতো টেস্ট পরীক্ষার পরে। তো বিদায় অনুষ্ঠানের দিন একটা আহ, আহ, সে- বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিন আমরা আবার সবাই স্টুডেন্ট সবাই গিয়ে টিচারদের কাছ থেকে টিচারদেরকে সালাম করতে যেতাম। সালাম করতে গিয়ে তখন স্টুডেন্ট সবাইকে অফিসে দাঁড় করিয়ে আমার মামা একটা কথা বলছিল, বলতেছে যে দেখো আসলে তোমরা যে যেখানে যাও না কেন, তোমরা যে যে অবস্থায় থাকো না কেন, তোমরা সব সময় চাইবে প্রথম হতে, প্রথম হতে চেষ্টা করবে। মানে যে সব জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো পজিশনে সেটা আহ, হতে পারে, এটা পজিটিভ হতে পারে, এটা হতে হতে পারে নেগেটিভ, কিন্তু এই কুতুবদিয়ার সম্মান, কুতুবদিয়া তথা বাংলাদেশকে তথা কক্সবাজার জেলাকে তুমি যদি যেখানে যাও, তুমি যদি প্রথম হও তাহলে তোমার আহ, কুতুবদিয়া বা তোমার ফ্যামিলি বা তোমার নাম বা তোমার জেলা, তোমার দেশ সামনে আসবে। তো এই কথাটা আসলে, প্রথম হওয়ার কথাটা আমার মাথায় খুব বেশি কাজ করতো যে মানে প্রথম হতে হবে। আর যে কোনো পজিশনে, যে কোনো জায়গায় এটা করতে গিয়ে তারপর আমি প্রথম এসএসসি পরীক্ষা দিলাম 2010 সালের ফেব্রুয়ারি মাসে। তখন আমি আহ, তখন গার্ল হাই স্কুল আমাদের সেন্টার সেন্টার ছিল। গার্ল হাই স্কুল আমি পরীক্ষা দিতে গেলাম, ওখানে আমার একজন শ্রুতি লেখক দিল, আর একটা রুম দিল, আর একজন গার্ড, সবসময় একজন করে গার্ড থাকতো, টিচার। তো এই সর্বপ্রথম আমার মনে হয় আমি কুতুবদিয়াতে প্রথম ভিন্নভাবে পরীক্ষা দিচ্ছি, যার কারণে সকল পরীক্ষার যারা পরিদর্শক ছিলেন এবং ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই আমার রুমে গিয়ে একবার একবার জিজ্ঞেস করতো আসলে এরকম কেন, এরকম কি সমস্যা। আহ তো সবার মনে একটাই জিজ্ঞাসা ছিল যে এরকম তো কোনোদিন হয় না, এটা কি আবার, ওরা আলাদা পরীক্ষা দিচ্ছে কেন, আবার দুইজন কেন একই খাতায় পরীক্ষা দিচ্ছে। তো এরকম কিছু বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাতে আর মন খারাপ করি নাই। আহ, এরকম এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি এসএসসি পরীক্ষায় পাশ করলাম। পাশ করার পর আহ, আমি চিন্তা করলাম কোথায় পড়ালেখা করব, কোথায় পড়ালেখা করব। তখন চিন্তা করলাম যে আমি কি চট্টগ্রাম শহরে গিয়ে চট্টগ্রাম কলেজ কিংবা মহসিন কলেজে গিয়ে পড়াশোনা করতে পারি কিনা। আমি আমি নিজে নিজেই এগুলো চিন্তা করতেছি রেজাল্ট হওয়ার পর। তখন আমি আমার সব চিন্তা ভাবনাগুলো আমি শেয়ার করতাম আমার মামার সাথে, আমার যিনি হেড স্যার ছিলেন, ওনার সাথে আমি শেয়ার করতাম। তো উনি আমাকে বললেন যে তোমার একটা সমস্যা আছে, তুমি তোমার চলতে ফিরতে শহরে গিয়ে চলাফেরা করতে সমস্যা হবে, কি করা যায়। তখন আর ফিনান্সিয়ালি আমাদের পরিবারটা এত বেশি সলভেন্ট ছিল না ওই সময়, যার কারণে আমি চিন্তা করলাম তাহলে এখনো তো ম্যাচুরিটিটাও কম, সবেমাত্র এসএসসি পাস করছি। তো আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম কুতুবদিয়া কলেজে ইন্টারমিডিয়েটটা করে তারপরে একটা চিন্তা ভাবনা করা যাবে কোথায় উচ্চতর পড়াশোনাটা করা যাবে। বা তারপর আমি কি করলাম, কুতুবদিয়া কলেজে এডমিশন নিলাম ইন্টারমিডিয়েটের জন্য। তো 2010 সালের
আহ, জুলাইয়ের দিকে তখন কক্সবাজারে একটা এনজিও কাজ করত, কক্সবাজার বাইতুল শরফ চক্ষু হাসপাতালের সমন্বয়ে। এটা হচ্ছে সাইট সেভার্স ইন্টারন্যাশনাল। সাইট সেভার্স ইন্টারন্যাশনালের মাধ্যমে কক্সবাজার বাইতুল শরফ চক্ষু হাসপাতালের মাধ্যমে একটা প্রজেক্ট তখন পরিচালনা করত। প্রজেক্টটার নাম ছিল কমিউনিটি বেসড রিহেবিলিটেশন, মানে এটা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে পুনর্বাসন করার জন্য। তখন সেখান থেকে আমি একটা ডাক পেলাম যে এরকম একটা ক্রিকেট খেলার আয়োজন করা হবে। দৃষ্টি প্রতিবন্ধী যাদের চোখের সমস্যা, মূলত এরকম বলতো যে যাদের চোখের সমস্যা তাদেরকে নিয়ে একটা কক্সবাজার জেলায় একটা টিম করা হবে ক্রিকেট খেলার, তুমি চাইলে আসতে পারো। তখন আমি আমার এক মামার থ্রুতে আমি সেখানে ইন করি। সেখানে রেজিস্ট্রেশন করার পর আমি কক্সবাজারে যাই। কক্সবাজারে ইতিপূর্বে কক্সবাজার বাইতে সরব আমার ট্রিটমেন্টের পারপাস আমাকে সেখানে যেতে হয়েছিল এবং গিয়েছিলাম, এখানে পরিবেশটাও জানা ছিল। তো আমি যখন চিন্তা করতেছি আসলে, যখন সারা পথে গাড়ি গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমি সারা পথে আমি চিন্তা করতেছিলাম আসলে খেলাটা কেমন হবে যদি আমার ওই আবারও গ্রামের মতো, গ্রামে যখন ছোট ক্লাস 4 5 6 7-এ খেলতাম, যে যে শুধুমাত্র বল করতে হবে, শুধুমাত্র বল করতে পারবো, ব্যাটিং আর ফিল্ডিং করতে পারবো না, তাহলে কেমন হয় বিষয়টা। তখন আমার অনেক মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। তখন আমরা কুতুবদিয়া থেকে দুজন ছেলেকে তারা সিলেক্ট করছিল। একটা রুমাইপাড়ার বাড়ি, তার রশিদ স্যারের ছোট ভাই, আর আমি আমরা দুজন সিলেক্ট হলাম। ফার্স্ট টাইম একটা ট্রেনিং ক্যাম্প হবে কক্সবাজার স্টেডিয়ামে, জেলা স্টেডিয়ামে। তো ওখানে যাওয়ার পর ঢাকা থেকে দুজন একজন লোক আসলো। লোক এসে বলল, সকালে আমাদেরকে জার্সি টার্সি পরিয়ে আমরা মাঠে নামলাম। দেখি যে অনেকেই আমার মতো সমস্যা, বেশি আবার কেউ কেউ টোটালি দেখে না, আবার আবার কয়েকজন আছে আমার চেয়ে একটু ভালো দেখে, এরকম। তো আসলে খেলাটা সম্পর্কে আমাদের তো কোনো আইডিয়া ছিল না কারো, প্লেয়ারদের মধ্যে। তখন হঠাৎ করে বলল যে আহ, সবার পরিচয় দিচ্ছি। পরিচয় দিতে দিতে দেখলাম যে এখানে পড়াশোনার দিক দিয়ে সবাই মোটামুটি শিক্ষিত। তখন আমিও আমার জায়গাটা আস্তে আস্তে খুঁজতে লাগলাম যে আসলে কি হবে এখানে, এতগুলো ছেলের মধ্যে, 30 40 জন ছেলের মধ্যে আমি কিভাবে কি করব। তখন এরকম করতে করতে আমি তখন খেলাটা শুরু হলো কি, আমাদের যে ব্লাইন্ড ক্রিকেট যে খেলাটা, এটা সবগুলোই মেইন স্ট্রিম ক্রিকেটের মতোই, কিন্তু মেইন স্ট্রিম ক্রিকেট থেকে একটু বেশি পরিশ্রম করতে হয়। একটু আমি আমার খেলাটা সম্পর্কে একটু বিস্তারিত উম, শ্রোতাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই। এখানে যে বলটা করা হয়, প্রথমত বলটা হচ্ছে হার্ড প্লাস্টিকের একটা বল। এটার ভিতরে কিছু মার্বেল পাথর রয়েছে, মার্বেল রয়েছে মূলত। এই বলটা আন্ডার আর্ম করতে হয়। আমরা নর্মাল ক্রিকেটে বল করতে হয় আর্ম বল। আর্ম বল মানে এটা হাত ঘুরিয়ে করতে হয়, আর আমাদের বলটা করতে হয় আন্ডার আর্ম, মানে আর্মের বাহুর নিচ থেকে বলটা করতে হয়। তো এটা করতে গিয়ে আহ, আহ, পিচটাকে 22 গজে ভাগ করা হয়, এবং 22 গজ পিচটাকে 11 গজে ভাগ করা হয়। মাঝখানে একটা মার্ক থাকে, হোয়াইট কালার একটা মার্ক থাকবে। তারপর কিছু কমান্ড করতে হয়, বোলার এবং ব্যাটসম্যানের মধ্যে কিছু কিছু কনভারসেশন হবে। ব্যাটসম্যান যখন পিছে দাঁড়াবে, তখন বোলার বলবে, বোলার কিছু কমেন্ট করবে ব্যাটসম্যানকে, ব্যাটসম্যান আর ইউ রেডি, ইয়েস। ব্যাটসম্যান যখন রেসপন্স করবে আই এম রেডি, দেন বোলার স্টেপ নিয়ে এসে বলটা থ্রো করবে প্লে বলে। এরকম কিছু কমান্ডের মধ্য দিয়ে তখন আমাদেরকে খেলাটা শিখাচ্ছে। তো আসলে ওই কমান্ড গুলো আমি খুব দ্রুত ধাতস্থ করতে পেরেছিলাম, যার কারণে আমি তখন ওই ঢাকা থেকে যে কোচ এবং ক্যাপ্টেন আসছিল, তারা আমাকে সবগুলো কাজে এই মানে ইংলিশ গুলো উচ্চারণ করাতে আমাকে ব্যবহার করতো। তো এ, তো
খেলাটা খেলতে আমার তখন দেখলাম যে খুব ভালো লাগতো আসলে। আমি তখন ও এখানে বোলাররা যখন বল করেন, ব্যাটসম্যান যখন ব্যাট করেন, শট খেলেন, তখন ব্যাটসম্যানরা সচরাচর সুইপ শট, যেটা আমরা ক্রিকেটের ভাষায় যেটা সুইপ শট বলি, ঝাড়ু শট, হাঁটু গেড়ে যে সুইপ শটটা খেলা হয়, ওটাই মূলত এখানে খেলা হয়। তো সুইপ শট যখন খেলে তখন বলটা তো সবসময় গড়িয়ে গড়িয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রে বলটা মাটির সাথে গড়িয়ে গড়িয়ে আসে, যার কারণে বলটা লাফিয়ে কিংবা ব্যাট ক্রস করে যাওয়ার সম্ভাবনা কম থাকে, ব্যাটে টাচ হয়, ব্যাটে বলটা লাগে। যার কারণে আমি খেলাটা আমার খুব মনোপুত হয় যে আসলে খেলাটা মনে হয় আমার দ্বারা সম্ভব হবে। তখন আমি ফার্স্ট টাইম আমি করলাম সব রুলস গুলো অন্তত আগে, আমার ইয়াটা ছিল আমি আগে সব রুলস গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নিই। তারপর আমি সব খেলাকে আমি ব্যক্তিগতভাবে তখন প্র্যাকটিসে যাব, আমি পার্সোনাল প্র্যাকটিসে যাব কখন, যখন আমি সবগুলো রুলস ধাতস্থ হয়ে যায়। তারপর কি করলাম, সেখান থেকে আমাকে এই ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে এবং খেলার ব্যাপারে আমাদের কোচ এবং ক্যাপ্টেন, তৎকালীন যিনি ক্যাপ্টেন ছিলেন তখন, আমাকে খুব ভালোভাবে পার্সোনালি কিছু বললেন, এবং আমিও তাদেরকে অনেক সমীহ করলাম যে আসলে অনেক কিছু তখন আসলে চিন্তা করতেছি যে এই খেলাটা দিয়ে আমি যে এক্সট্রাঅর্ডিনারি যে কাজটা খুঁজতেছিলাম, এটা মনে হয় আমি পেয়ে গেছি। তখন আমি কক্সবাজারে প্রায় প্রতি 2 মাস পর পর আমার ট্রেনিং ক্যাম্প হতো, ট্রেনিং ক্যাম্পে যেতাম। এদিকে ফ্যামিলি থেকেও সাপোর্ট ছিল, তবে আহ, আমার মা সবসময় আমাকে আহ, নির্দ্বিধায় যে কোনো কাজে আমাকে সাপোর্ট করতো, অনেক বেশি সাপোর্ট করতো। স্টিল এখনো পর্যন্ত আমার আম্মা আমার সাথে, আমার মানে জীবনের সবচেয়ে সবচেয়ে বড় ইন্সপাইরেশনটা আমার মাই। তারপরে আব্বু বলতো আসলে এই খেলা খেলে কি হবে, এটা নিয়ে এটা এখানে সময় দিয়ে আসলে পড়ালেখার ক্ষতি হচ্ছে তোমার, তুমি কি করবে আসলে এই পড়ালেখা না করে কক্সবাজারে গিয়ে গিয়ে শুধু শুধু সময় নষ্ট করো। উম, তারপর আমি চিন্তা করতাম যে আসলে দেখি না একটা ভবিষ্যতে আল্লাহ যদি একটা কিছু রাখে। তখন খেলায় প্র্যাকটিস করতাম, যেতাম, আর এসে কুতুবদিয়ায় বন্ধু বান্ধব যারা ছিল, ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তাদেরকে আসলে বিষয়টা যখন ফার্স্ট টাইম বললাম, তখন আমার বন্ধুরাও তখন বলতো যে আসলে তানজিল খেল, একটা হয়তো কিছু হতে পারে। বাংলাদেশ যেহেতু মেইন স্ট্রিম ক্রিকেটটা যেহেতু বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে, তারা যেহেতু ভালো করতেছে, তাহলে হয়তো তোদের ক্রিকেটটাও একসময় জনপ্রিয়তা পাবে এবং মেইন স্ট্রিম ক্রিকেটের কাছাকাছি যেতে পারবে, হয়তো ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলাধুলা হবে। তখন আমি আহ, আস্তে আস্তে ঢাকায় খোঁজ নিতে লাগলাম যে আসলে ঢাকার কি অবস্থা, ঢাকায় ব্লাইন্ড ক্রিকেটের কি অবস্থা, এখানে কাউন্সিল, বোর্ড, ম্যানেজমেন্টের কি খবর, আর ওদিকে প্লেয়ারদের কি অবস্থা। তখন আমরা খেলাটা শুরু করি 2010 সালের জুলাই, কক্সবাজারে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই এনজিওর মাধ্যমে সুনামগঞ্জ, যশোর, সিলেট, তারপরে নরসিংদী, রাজশাহী, বিভিন্ন জায়গায় আহ, খেলা শুরু হয়ে গেছে। তখন ভাবলাম যে প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু হয়ে গেছে। তখন আমরা খেলতে খেলতে কক্সবাজারে প্র্যাকটিস করতে করতে কক্সবাজার এই যে জেলা স্টেডিয়াম এবং কক্সবাজারে আমাদের একটা মাঠ ছিল, এই যে বায়তুল শরফ কমপ্লেক্সের ভিতরে জব্বারি একাডেমির একটা মাঠ ছিল, ওখানে আমি প্র্যাকটিস করতাম। ওখানে আমাদের যে এই যে কাশেম ভাই, উনি এখানে স্কুলের টিচার, উনি আমাকে একদিন ডেকে বলতেছে যে আসলে তোমরা এগুলো কি খেলতেছো, ক্রিকেট কি কি ক্রিকেট খেলতেছো, এগুলোর কোনো ফিউচার আছে কিনা। আমি আসলে তাকে ওই সময় কোনো সদুত্তর দিতে পারিনি আসলে। তারপরও উনি আমাকে ইন্সপাইরেশনই করেছিল, বলে যে দেখো আসলে বাংলাদেশে খেলাধুলার প্রচলন আছে এবং একটা ট্রেডিশন আছে, তুমি খেলে যাও, কুতুবদিয়ার ছেলে হিসেবে তুমি একদিন হয়তো ভালো কিছু করতে পারো। তো এভাবে খেলতে খেলতে আস্তে আস্তে আমরা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে লাগলাম, ঢাকার সাথে, চট্টগ্রামের সাথে। চট্টগ্রামেও একইভাবে ব্লাইন্ড ক্রিকেট টিম আছে, ঢাকায়ও আছে।
তারপরে এরকম একবার চট্টগ্রামের সাথে একটা ম্যাচ হলো, সর্বপ্রথম চট্টগ্রাম থেকে একটা টিম আসলো, সেখানে প্লেয়ারদের সাথে আমরা পরিচয় হচ্ছি। তখন আমি ইন্টারমিডিয়েট টেস্ট পরীক্ষা দিব আর কি। ইন্টারমিডিয়েট টেস্ট পরীক্ষা দেওয়ার আগে একটা টিম আসছে, তখন আমি টেস্ট পরীক্ষা এক সপ্তাহ বাকি সম্ভবত আমি কক্সবাজার চলে গেছি আহ, খেলতে, ম্যাচ খেলতে। তখন চট্টগ্রাম টিমের দুটা ছেলে আসছে, ওরা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তখন আসলে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে আহ আমার জানা ছিল না। আমি চিন্তা করতাম আমার মতোই, একজন স্বাভাবিক মানুষের মতোই আমি প্রতিযোগিতার বাজারে, পড়াশোনার প্রতিযোগিতায় আমাকে টিকতে হবে। এখানে যে উম, দৃষ্টি প্রতিবন্ধী কিংবা ব্লাইন্ডদের জন্য যে আলাদা কোনো স্পেশাল ফ্যাসিলিটিস আছে বাংলাদেশে, এটা আসলে ওরকম জানা ছিল না, বিশেষ করে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে। তখন ওখান থেকে দুজন প্লেয়ারদের সাথে পরিচয় হলো, তারা একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সে তখন সেকেন্ড ইয়ারে পড়ে। তো তার সাথে পরিচয় হলাম, যোগাযোগ করলাম যে আসলে ভাই আসলে কি অবস্থা, আপনারা কিভাবে পড়াশোনা করেন। তখন আমি প্রথম আসলে দৃষ্টি প্রতিবন্ধী বা ব্লাইন্ড মানুষরা যে পড়াশোনা করে এবং পড়াশোনা করে তারা যে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করতে পারে, সেটা তখন আমার প্রথম দৃষ্টিগোচর হয়। তখন আমি তাদের সাথে আস্তে আস্তে যোগাযোগ রাখতে শুরু করলাম যে ভাই আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, আমি তো নর্মালি পড়াশোনা করছি, এখন এই অবস্থা। তখন আসলে তারা আমার সাথে হেল্প করা শুরু করলো, তাদের সাথে আমি কমিউনিকেট কন্টিনিউ রাখলাম। এরকম করতে করতে ইতিমধ্যে আমি টেস্ট পরীক্ষা পাশ করার পরে আমি কি করলাম, আমাকে আহ, প্রথমবার ওরা ন্যাশনাল টিমে সম্ভবত 34 জনের একটা স্কোয়াড ঘোষণা করছে। আমাদের কক্সবাজার থেকে আমরা কিছু প্রায় 5 জন মতো প্লেয়ার চান্স পেলাম 34 জনের স্কোয়াডে। তখন কি করলো, আমাদের সবাইকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে গেল। সেখানে কি করবো, আমাদের আই টেস্ট করা হবে যে আমরা কি জেনুইন ব্লাইন্ড কিনা, আমাদের কি কোনো প্রবলেম, আসলে আমরা কি কোনো ধরনের আমাদের মানে ইনজিউনিটি আছে কিনা, আমাদের সমস্যা আছে কিনা আসলে। তখন আমরা সেখানে একজন ডাক্তারের আন্ডার আমাদেরকে টেস্ট করানো হলো। তো তারপরে ওরা আই টেস্ট সার্টিফিকেট গুলো দিল। সার্টিফিকেট গুলো দেওয়ার পরে যে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলে সেগুলো সাবমিট করতে হবে। আমাদের যে ব্লাইন্ড ক্রিকেটের যে বিশ্ব ব্লাইন্ড ক্রিকেটের যে নিয়ন্ত্রণ সংস্থা ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল, সেখানে তারা সাবমিট করলো। সেখান থেকে পজিটিভ রিপোর্ট আসলো যে হ্যাঁ, এসব রিপোর্ট গুলো ঠিক আছে, তোমরা এসব প্লেয়ারদেরকে তোমরা প্যাট্রোনাইজ করে, এসব প্লেয়ারদেরকে তোমরা টেক কেয়ার করে, এগুলাকে তোমরা কি করতে পারো, দেখাশোনা করে তাদেরকে মূল লাইনে নিয়ে আসতে পারো। দেন ওই সময় ঢাকা থেকে ফিরে আসার পরে 2012 সালের 2012 সালের ডিসেম্বরে প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ হবে ব্লাইন্ডের। ইতিপূর্বে 1996 সাল থেকে ওডিআই ওয়ার্ল্ড কাপ সারা বিশ্বে চলতেছে, তখন 1996 সাল থেকে ব্লাইন্ড ক্রিকেটে। তো বাংলাদেশে আমি একটু এদিকে ইয়া করি, বাংলাদেশে প্রথম ব্লাইন্ড ক্রিকেট ম্যাচ শুরু হয়, ম্যাচ না ঠিক এক্সিবিশন, একটা ডিসপ্লে ম্যাচ শুরু হয় বাংলাদেশ এবং ভারত 2000 সালে যখন প্রথম টেস্ট ম্যাচ খেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তখন দুই ম্যাচের সেশন ব্রেকের মধ্যে একটা 30 মিনিট একটা এক্সিবিশন ম্যাচ খেলছিল বাংলাদেশের কিছু ব্লাইন্ড ছেলেরা। ব্লাইন্ড ক্রিকেট ম্যাচটা তখন টেলিভিশনে শো করা হয়েছিল, জাস্ট ওটা ছিল নামে মাত্রে। তারপর 2007 সালে পাকিস্তান থেকে একটা পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল থেকে একটা টিম এসেছিল, যেটা বাংলাদেশে আহ, তারা কিছু ব্লাইন্ড ক্রিকেটারদেরকে প্রশিক্ষণ দেয় এবং ব্লাইন্ড ক্রিকেটটাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তারা সকল লবিং অ্যাডভোকেসি পরিচালনা করে। তারই ধারাবাহিকতা 2008 সালে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়, যেটা বাংলাদেশে পরবর্তী সময়ে ব্লাইন্ড ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেটের অভিভাবকত্ব গ্রহণ করে। বর্তমানে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল নামে এটি পরিচালিত হচ্ছে। আহ, উম, এখানে বিভিন্ন স্তরের অ্যাডভাইজাররা রয়েছেন। তখন 2008 সালে তারপর থেকে মূলত বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেটের যাত্রাটা শুরু হয় 2008 সালের পর থেকে। 2012 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে ডিসেম্বরে ভারতের ব্যাঙ্গালোরে। তখন বাংলাদেশ
এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য আহ, সব ধরনের প্রস্তুতি নেওয়া শুরু করছে। ইতিমধ্যে তারা WBCCর সব ধরনের রিকোয়ারমেন্ট ফিল আপ করে তারা মেম্বারশিপও অর্জন করেছে, যে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের মেম্বারশিপ অর্জন করে। তো তারপর থেকে তারা কি করলো, আমরা ঢাকায় আহ, একবার ঢাকায় ডাক দিল। আমরা কক্সবাজার থেকে দুজন ফাইনালি সিলেক্ট হলাম। ঢাকায় গিয়ে তখন আমরা প্র্যাকটিস শুরু করলাম। 2012 সালের নভেম্বর মাসে আমরা একটা প্র্যাকটিস ক্যাম্পে গেলাম। প্র্যাকটিস ক্যাম্প হয় বিকেএসপি তে, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। তখন বিকেএসপিটা ছিল আসলে নাম ওরকম ভাবে শুনি নাই। বাংলাদেশ বিকেএসপি কি জিনিস, আসলে সেখানে কারা থাকে, সেখানে কি হয়, আসলে একদম যখন ফার্স্ট টাইম ইন করি, এটা একটা স্বপ্নের জায়গার মতো। যারা বাংলাদেশের যারা খেলোয়াড় বা যারা স্পোর্টসম্যান বা যারা অ্যাথলেটিক আছে, তাদের জন্য এই বিকেএসপিটা একটা স্বপ্নের জায়গা। আহ, বাংলাদেশে এর মতো একটা মানে পরিবেশ, এই 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 স্থানের মতো একটা শিক্ষার একটা জায়গা বাংলাদেশে এখনো অন্য কোথাও হয় না। যদিও বিকেএসপির এখন অনেকগুলো শাখা হয়েছে, বিভিন্ন ডিভিশনে, 7টা ডিভিশনে 7টা শাখা হচ্ছে। আমাদের কক্সবাজারেও একটা আহ, নির্মাণাধীন প্রক্রিয়াধীন আছে বিকেএসপি প্রতিষ্ঠার শাখা আপনি খোলার জন্য। আপনি কি আপনি কি গাজীপুরেরটার কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি গাজীপুরে যেটা এই, জিরানীতে যেটা অবস্থিত ওইটার কথা বলছি, যেটা মেইন ক্যাম্পাস বিকেএসপি। জি জি। তখন সেখানে গিয়ে ভাই প্রথম 7 দিনের আমাদেরকে একটা প্র্যাকটিস ক্যাম্প করা হয়। তো আসলে ক্রিকেটে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ফিটনেস এর ব্যাপার আছে, অনেক খাদ্য অভ্যাস। আমি ওই এক সপ্তাহের মধ্যে আমার লাইফ স্টাইলটা কেমন জানি চেঞ্জ হয়ে গেল। আমার ফুড হ্যাবিট থেকে শুরু করে, আমার চাল চলন থেকে শুরু করে, আমি আমি বুঝতে পারতেছি যে আসলে এখানে দুজন দুজন যে পার্থক্য, একজন অ্যাথলেটিকের কিরকম আহ খাদ্যাভ্যাস, কিরকম চাল চলন, কিরকম হওয়া উচিত। তখন আমি আমার জীবনের প্রথম ট্রেনিংটা আসলে পেয়েছি এখান থেকে। এখানে যেমন এখানে তো বিকেএসপির অনেক স্টুডেন্টরা ছিল, তারাও কিভাবে উম, চলতেছে, কিভাবে খেলতেছে, কিভাবে মাঠে যাচ্ছে, প্র্যাকটিস করতেছে, ফিজিক্যাল এক্সারসাইজ করতেছে, সবকিছু একটা কি একটা চেইন অফ কমান্ড, একদম কি ডিসিপ্লিনের যে একটা নজিরবিহীন প্রদর্শন আর কি। তো সেখান থেকে ফিরে এসে তখন আমি প্রথম আহ 17 জনের যে আমাদের স্কোয়াডটা হয়, ওয়ার্ল্ড কাপের জন্য 17 জনের স্কোয়াড হয়, সেখানে আমি আল্লাহর রহমতে চান্স পেলাম। আমরা কক্সবাজার থেকে দুজন সর্বপ্রথম চান্স পেলাম। তো দুজন, এরপরে এদিকে আমি ইন্টারমিডিয়েটটাও কমপ্লিট করে ফেলছি। আমি বিশ্ববিদ্যালয়ের ওই আমার যে দুইজন প্লেয়ারদের সাথে যোগাযোগ হয়েছিল, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো বেসিক্যালি, তখন তারা আহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি তখন এদিকে আবার ভর্তির ব্যাপারেও আমি আমি বলছি, তাদের কাছ থেকে আমি পরামর্শ নিলাম আমি কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি, কিংবা বিশ্ববিদ্যালয়ে বা আমি উচ্চতর শিক্ষাটা আমি কিভাবে কি করতে পারি, আমি তাদের কাছ থেকে পরামর্শ নিলাম। তখন আমার ওই 17 জনের স্কোয়াডে ছিল আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3 জন স্টুডেন্ট ছিল প্লেয়ারদের মধ্যে। তারাও আহ, তারা অনেক সিনিয়র ছিল এবং তাদের সাথে আসলে ইন্টারাকশনটা খুব কম হতো, কারণ তারা একটু আহ, উম, বাইরের ছেলে, আহ, কেমন জানি আচরণ করতো সমস্যা। তারপরও আহ, চিন্তা সব চিন্তা মাথায় আছে, প্রতিবন্ধক প্রতিবন্ধকতার চিন্তাটাও মাথায় আছে, কিন্তু আহ, মনে সাহস আসলে ছিল। তবে ওই যে অনেকের কথা শুনতাম, বিজ্ঞজনের কথা শুনতাম যে কখনো তোমরা মদ খাতে পারো কিন্তু কখনো ভাঙবে না, একটা কথা আছে না, যে মদ খাতে পারো কিন্তু ভেঙে পড়বে না কখনো। তখন আসলে মনে মনে যখন ডিপ্রেশনটা আসতো, তখন আমি একটু মানে মানসিক ভাবে একটু উম, পিছিয়ে যেতাম, যে আসলে আহ, কি করব, পড়াশোনা কতটুকু করব, আর ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেমটা তো আছে, এত বেশি সলভেন্ট না আমার পিছনে ফ্যামিলি ক্যাপিটালাইজ করতে পারবে। তখন আসলে অনেক কিছু চিন্তা করতাম। তো এরপরে আমার মামাদের সাথেও আমি সবসময় কনসালটেন্সিতে থাকতাম, তারাও আমাকে অ্যাডভোকেসি করতো, বোঝাতো যে আসলে কি করা যায়, দেখ চোখ কান খোলা রাখ। যেদিকে আসলে একটা বিষয় হচ্ছে, জীবনে যারা চেষ্টা করে তাদের জীবনে একবার সুযোগ আসবে, অপরচুনিটি উইল কাম, শিওর। বাট চেষ্টা করতে হবে ওই 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 অপরচুনিটিকে প্রপার ইউটিলাইজ কিভাবে আমি করতে পারি। আমি কিন্তু
চিন্তা করতাম যে আসলে সুযোগটা যদি আসে তখন এটাকে কাজে লাগাতে হবে। তখন এটা এটা যারা চেষ্টা করো প্রত্যেকের জীবনে আসবে, কেউ হয়তো পড়াশোনার মাধ্যমে, আর কেউ হয়তো এক্সট্রা অর্ডিনারি কোনো কিছুর মাধ্যমে একটা আসবেই, শিওর। তো তখন আসলে আমি আহ, মামাদের সাথে কথাবার্তা বলতাম যে বিভিন্ন বিষয়ে আমি ওয়াকিবহাল করতাম মামাদেরকে, তারাও মোটামুটি শিক্ষিত ছিল। তো তখন প্রথম যখন আমার পাসপোর্ট করতে বলে, তখন আমি চিন্তা করলাম যে আসলে পাসপোর্ট করব, প্রায় কমপক্ষে 6,000 7,000 টাকার দরকার, তাছাড়া এত টাকা কোথায় পাবো এবং কিভাবে কি করব। তখন আসলে আমি আহ, আমার আম্মুকে বললাম, আম্মু কোনো রকম 3,500 টাকা মতো ম্যানেজ করে দিল যে পাসপোর্ট, যাও তুমি এগুলা নিয়ে চেষ্টা করো। তখন মামাদেরকে বললাম ক্যাশ দরকার, আমার কিছু পার্সোনাল জার্সি দরকার। মামারাও এগুলো আমার মামারা ম্যানেজ করে দিল। তখন আমি আস্তে আস্তে কি করলাম, পাসপোর্টটা করলাম ঢাকায় গিয়ে। ঢাকায় আগারগাঁও পাসপোর্ট অফিসে তখন আমরা সবাই একসাথে, প্রায় 14 জন মতো একসাথে আমাদেরকে পাসপোর্ট করালো। পাসপোর্ট করে তারপর আমাদেরকে আমরা বিকেএসপি তে ট্রেনিং ট্রেনিং করে আমরা শেষ পর্যন্ত বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিব। আসলে ওটাই আপনার স্বপ্নটা প্রথম তখন, ট্যুর ছিল? ওটাই আমার প্রথম ট্যুর ছিল। আমি একজন 17 জনের স্কোয়াডে একজন প্লেয়ার হিসেবে, তখন আমরা ছিলাম জুনিয়র, একদম জুনিয়র প্লেয়ার সবেমাত্র। আহ, বয়সটাও কম ছিল, 17 বছর সামথিং বয়স ছিল। তখন আমি মনে হয় টিমের মধ্যে সবচেয়ে, আমরা 2-3 জন খুব বয়স কম ছিলাম, আর বাকি সবাই মোটামুটি বয়সে সিনিয়র ছিল এবং ব্লাইন্ড ক্রিকেটের সাথে দীর্ঘদিন ধরে তারা খেলতেছে এরকম। তখন আচ্ছা, ওটাও ছিল আবার বাংলাদেশের প্রথম। হ্যাঁ। হ্যাঁ, আপনি 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 ওই টিমে কি 11 জনের স্কোয়াডে ছিলেন নাকি? আহ, না, ওটা আহ, ছিল প্রথমে 17 জনের স্কোয়াড ঘোষণা করতো বাংলাদেশ থেকে যাওয়ার সময়। প্রেস ব্রিফিং এ তখন 17 জনের স্কোয়াড ঘোষণা করতো। তখন আমাদের ক্যাপ্টেন ছিলেন হাফিজুর রহমান বুলেট, আর আমাদের কোচ ছিলেন সানোয়ার আহমেদ। তো ওনারা আসলে 11 স্কোয়াডটা বেসিক্যালি ঘোষণা করতো মাঠে নামার পূর্ব মুহূর্তে, যখন সকালে এটা রাত্রে ডিসাইড করতো। তবে এটা আমাদেরকে প্লেয়ারদেরকে জানাতো না। হোটেলের লবিতে বসে রাত্রে কোচ আর সিনিয়র কয়েকজন ক্রিকেটার মিলে এটা ডিসাইড করতো ক্যাপ্টেনকে নিয়ে। কিন্তু আমরা জানতাম না আসলে, তখন সকালে আসলে যখন মাঠে যেতাম তখন আমাদেরকে বলা হতো যে আসলে আজকের টিমে, আজকের 11 স্কোয়াডে, বেস্ট 11-এ এই 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 আছে। তখন আসলে প্রথম বিদেশে যাওয়াটা আসলে অনেক স্বপ্ন। কখনো তো চিন্তাও করতে পারি না অনেক সময় আমি যে বিদেশে যাব বা খেলতে যাব, বা যখন পাড়ায় ক্রিকেট খেলতাম তখন আসলে চিন্তাও করতে পারিনি যে শুধুমাত্র বোলিং দিয়ে যে তুমি ক্রিকেট খেলবে, তুমি ক্রিকেটার হবে, এটা তো কোনোদিনও সম্ভব না। তখন আসলে চিন্তা করলাম যে না, একটা জীবন হয়তো একটা উম, কিছু হতে যাচ্ছে। তখন প্রথম আহ ইন্ডিয়াতে গেলাম, ব্যাঙ্গালোরে গেলাম, রাত্রে পৌঁছালাম, হোটেলে রিসেপশন দিল। তখন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে যে আসলে অনেক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, বাংলাদেশকে প্রথম বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে প্রথম কোথাও যাব। তখন আসলে অনেক কিছু বুঝতেও পারি না, কারণ তখন বয়সটা ছিল কম, আহ এত ম্যাচিউর ছিলাম না। তখন পরের দিন আমাদেরকে শিডিউল দিল, কখন ম্যাচ, কখন প্রোগ্রাম, কোথায় কোন ভেন্যুতে, কোন মাঠে কখন কয়টার দিকে কোথায় কখন লাঞ্চ কি হবে, বা ইনোগ্রেশন সেরেমনি হবে কখন হবে, সবগুলো আমরা একটা একটা শিডিউল পেপারে পেলাম। তখন আমরা আস্তে করে রেডি হলাম। পরের দিন সকালে ইনোগ্রেশন সেরেমনি ব্যাঙ্গালোরের যে চেন্নাস্বামী স্টেডিয়ামটা আছে বর্তমানে, যে ব্যাঙ্গালোরের। তা আসলে এর আগে আমি মিরপুরের বাংলাদেশের হোম অফ ক্রিকেট যেটা, এখানে যাওয়া হয় নাই। চট্টগ্রামের জোহর আহমেদেও যাওয়া হয় নাই। শুধুমাত্র কক্সবাজার স্টেডিয়াম আর বিকেএসপি তখন আমার যাওয়া সর্বোচ্চ মাঠের ক্ষেত্রে। তার তখন তার মানে সর্বপ্রথম আপনি গেলাম তার মানে আপনি প্রথম যে মাঠটাতে খেলতে নামতেন সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে, ইন্ডিয়ার বাংলাদেশের কোনো ব্যাঙ্গালোরে যে, হ্যাঁ, চেন্নাস্বামী স্টেডিয়াম যেটা, না, বাংলাদেশের কোন স্টেডিয়ামে আমার যাওয়া তখন হয়নি আর কি, যাওয়া হয় না। শুধুমাত্র কক্সবাজার জেলা ক্রিকেট, কক্সবাজার জেলা ফুটবল স্টেডিয়াম যেটা এখানে প্র্যাকটিস করছে, খেলা হয়েছে। আর বিকেএসপি তে খেলা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা তো তো প্র্যাকটিস হ্যাঁ, করছে। ও বাংলাদেশে একটা এক্সিবিশন ম্যাচে গেছিলাম, এটা হচ্ছে ঢাকা আর্মি স্টেডিয়াম যেটা বনানীতে।
ওখানে গিয়ে ওটাও ফুটবল মাঠ, ওটাও ফুটবলের মাঠ বেসিক্যালি, ওখানে যাওয়া হয়েছে। তারপরে চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম গেলাম ইনোগ্রেশন সেরিমনিতে, তখন স্টেডিয়াম দেখে আল্লাহ, এত বড়, এত কিছু আয়োজন, এত বিরাট অবস্থা। তখন আসলে তখন আমি ছিলাম, আমাদেরকে ইনোগ্রেশন সেরিমনিতে ওরা ওয়েলকাম জানালো। তারপরে লাইনে যখন যাচ্ছি তখন আসলে অনেক লোক এখানে আমাদেরকে তারা সংবর্ধিত করতেছে। আর আহ, তখন আমি ফ্ল্যাগটা, আমি ছিলাম লাইনের একদম দুই লাইন, দুই সারি করে আমাদেরকে দুই সারিতে নিয়ে যাচ্ছিল, ডানে একটা বামে একটা। তখন আমি ডান পাশে প্রথম সারিতে ছিলাম, প্রথম জন ছিলাম, যার কারণে ফ্ল্যাগটা থাকার কথা ছিল ক্যাপ্টেনের হাতে। আনফরচুনেটলি এটা ক্যাপ্টেন আমার সাথে ছিল, কিন্তু ফ্ল্যাগটা উনি আমার হাতে দিল, বলে যে তানজিল এটা তোমার কাছে রাখো, এটা ধরো, বাংলাদেশের ফ্ল্যাগটা। তখনই প্রথম আমি তখন একে একে 10টা টিম আসলো। বাংলাদেশ, ভারত, প্রথম অস্ট্রেলিয়া, এটা অ্যালফাবেটিক্যালি আসে। তো তো অস্ট্রেলিয়া, বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, তারপরে এরকম পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, তারপরে নিউজিল্যান্ড, নেপাল, সবগুলো আসলো। 10টা টিম, ব্লাইন্ড ক্রিকেটে 10টা টিম খেলে বর্তমানে, ওই 10টা টিমে আসছে। তো প্রত্যেকে সবাই যে যার মতো ডিসপ্লে করতেছে। তারপর আমরা যখন শেষ পর্যন্ত সিট গ্রহণ করলাম, তখন প্লেয়াররা সবাই, তখন আমাদের নামগুলো ঘোষণা করা হচ্ছিল। আহ, তখন আসলে এক পর্যায়ে আমি আমার এখানকার কথা আমার কুতুবদিয়া বা আমার গ্রামের কথা চিন্তা করে মনে আসছে যে আমি আমি কোথায় এখন। আমি তো এমন একটা জায়গায় আসছি যেখান থেকে আমার কুতুবদিয়া অনেক দূরে, প্রায় কমপক্ষে 1200 কিলোমিটার দূরে হবে। আহ, তো বেঙ্গালুর কোথায় আর আমি কোথায়? তখন আমি আমি তো কুতুবদিয়ার ছেলে, আমি এখানে কেন আসছি? বা আমি এতটুকু আসার কথা ছিল না। আজকে যে মঞ্চে আমি দাঁড়িয়ে বসে আছি সেখানে তো আমার আসার কোনো সুযোগ মানে আমি চিন্তা করতে পারিনি। তখন আসলে মনে মনে, জিল্লুর রহমান ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপশন করবো। আপনি যখন বেঙ্গালুরু প্রথম খেলতে গেলেন, তখন আপনি কোন পজিশনে খেলতেন? ও হ্যাঁ, আমার একটা মিসিং হয়ে গেছে। আমাদের এই যে 11 জনের যে খেলোয়াড় ছিল, তাদের মধ্যে আহ, 3টা ক্যাটাগরিতে প্লেয়াররা বিভক্ত। একটা হচ্ছে বি3, যারা আহ, যারা মানে 30 গজ পর্যন্ত মোটামুটি দেখতে পায়। আর আর একটা বি2 ক্যাটাগরিতে যারা ছিল তারা মোটামুটি 22 গজ, 22 গজ পর্যন্ত মোটামুটি দেখতে পায়। আর যারা বি1, তারা টোটালি দেখেন না। তো বি1 ছিল 4 জন, একটা 11 স্কোয়াডে বি1 ছিল 4 জন, বি2 ছিল 3 জন, আর বি3 ছিল 4 জন, মোট 11 জন। তো আমার পজিশনটা তখন আসলে আমি ওভাবে বুঝতে পারতাম না আমি কি ব্যাটিং করব নাকি, কারণ আমি ব্যাটিংও করতে পারি, বোলিংও করতে পারি, তারপর আমি ফিল্ডিংও আছি। হ্যাঁ, কারণ আপনি আমি তো কোনটা তখন, আপনি বি1, বি2, বি3, আপনি কোনটা হ্যাঁ ছিলেন? হ্যাঁ, আমি তখন ছিলাম বি3 ক্যাটাগরিতে। ওদের যে মেজারমেন্ট ছিল, ওদের যে আই টেস্ট ক্লাসিফিকেশন ছিল, ওখানে আমি বি3 ক্যাটাগরিতে ইয়া হই। তখন আসলে বি3তে খেলি, বি3তে খেলবে 4 জন, নিচে 6 জন। তাহলে আমার একটা সম্ভাবনা ছিল মানে 11 স্কোয়াডের চান্স পাওয়ার জন্য। হুম, হুম। তখন আমাদের পরের দিন আমাদের ম্যাচ ছিল। আসলে কি একটা মানে ক্যালকুলেটিভ টাইম, ক্যালকুলেটিভ লাইফ সেখানে আসলে মেনটেন করাটা আমাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে গেছিল ফার্স্ট টাইম। তাও আবার বয়সে ছোট, মানে যথাসময়ে ঘুম থেকে ওঠা, রেডি হওয়া, ব্রেকফাস্ট করা, তারপর টিম বাস ধরা, হোটেল থেকে মাঠে যাওয়া, সবকিছু একটা ক্যালকুলেটিভ, একদম কমপ্লিট টাইম একটা ইয়া ছিল তখন। এরকম করতে করতে আসলে আহ, যখন আমরা মাঠে নামলাম, তখন প্রথম দিন স্কোয়াড ঘোষণা করলো 11 স্কোয়াডে। তখন নাই আমি নাই বলতে, তখন সিনিয়র খেলোয়াড়রা যারা ছিল তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হলো বাংলাদেশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচটাতে। তখন আমার আসলে মনটা খারাপ হলো, যে স্বাভাবিকভাবেই মনটা খারাপ হলো। তারপরে মনকে বোঝালাম যে না, আসলে আমরা তো জুনিয়র, সিনিয়রদেরকে দিবে, সমস্যা নেই। তখন আমরা ওই এক্সট্রা প্লেয়ার আর কি, যারা পানি আনা নামা করে, তখন জার্সি জার্সি একটা দিল, ওইটা পরলাম। তারপরে সেদিনের ম্যাচে, প্রথম ম্যাচে আমি আহ, বসে রইলাম।
তারপরে খেলা দেখতেছি, ভালো লাগতেছে। তখন আমার নিজের মধ্যে আস্তে আস্তে কনফিডেন্ট আসতেছে যে হ্যাঁ, আমার দ্বারা ভালো করা সম্ভব হবে, ভালো খেলা সম্ভব হবে। কারণ আমি যখন বিদেশি প্লেয়াররা যখন, তখন আমাদের প্রথম ম্যাচটা ছিল নেপালের সাথে। নেপালের ওরাও মোটামুটি ভালো, দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলতেছে, আরো কতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচে তারা পার্টিসিপেট করছে। তো তখন আসলে ওই ম্যাচে বাংলাদেশ মোটামুটি নেপালের সাথে একটা ফাইট করে হেরে যায়। তখন এরকম করতে করতে এরপরে ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়, পাকিস্তানের সাথে খেলা হয়, ইংল্যান্ডের সাথে খেলা হয়। আহ, আমি তখন আর ওভাবে চান্স পাচ্ছি না, কারণ যারা ফার্স্ট টাইম যারা তারা বলতেছে যে আমাদের টিম তো মোটামুটি, আমরা যে ম্যানেজমেন্ট যেটা প্রত্যাশা করছে সেটা তো মোটামুটি সে অনুযায়ী খেলতেছে, বাট টিম উনি হারতেছে। কিন্তু উনি মানে উইনিং উনি কম্বিনেশনটা যেটা বলে না, উইনিং কম্বিনেশনের যে জায়গাটা, ওটা ওরা চাচ্ছে যে কি মানে ভাঙতে চাচ্ছে না, যে আসলে টিম এভাবে দেখে না। তখন একদিন আমি হট করে বললাম যে আসলে স্যার দেখেন, আহ, আমাদের কোচকে বললাম যে স্যার দেখেন, আসলে আমরা এত কষ্ট করে আসছি, টিম তো আসলে টিমের অবস্থা, তখন আমি 3 4 5 ম্যাচ আমি বুঝে গেছি যে আসলে আমাদের টিমটা কোন পর্যায়ে আছে। যেহেতু মানে ফার্স্ট পার্টিসিপেট করছে, তখন আসলে কোন পর্যায়ে আসে আমি বুঝতে শুরু করলাম, যে অন্যান্য দেশের প্লেয়াররা তাদের অ্যাটিটিউড কিরকম, তাদের ফিটনেস কিরকম, সবগুলো আমি রিয়েলাইজ করতে শুরু করলাম ইতিমধ্যে। তখন আমি বললাম যে স্যার দেখেন, আসলে খেলতে আসছি, টিম তো ওভাবে পারফর্ম করতে পারতেছে না যেভাবে মানে আহ, অন্যান্য দেশের তুলনায়, কিন্তু ম্যানেজমেন্ট যেটা প্রত্যাশা করছিল ফার্স্ট ফার্স্ট টাইম হিসেবে, সে অনুযায়ী টিম ভালো পারফর্ম করতেছে। তখন আমি একবার চান্স কোচের কাছে বলে চেয়ে নিলাম যে স্যার আমি একটু করি, আমি একটু আমাকে একটু বিল 11-এ রাখেন, আহ, আমি একটু চেষ্টা করব। তখন সেদিন স্যার আমার কথা রাখলো, বলে যে তুই পারবি, তুই তো এখনো জুনিয়র, তাছাড়া আচ্ছা ঠিক আছে। তারপরে পরের দিন দেখি যে আমার নাম ঘোষণা করলো 11-এ। তখন আমাকে কি করলো, ওপেনিং এ তো আসলে ফিক্সড করাই আছে স্যারের প্ল্যানে। তখন আমি ওপেনিং এ ব্যাটিং এর জায়গা পেলাম না। আমি এখানে আবার আমাদের সার্কেল মেনটেন করতে হয়। সার্কেল বলতে ফার্স্ট সার্কেলে বি 1 একজন যদি ওপেন করে বি 2 দিয়ে, বি 2 আর বি 1 যদি ওপেন করে, তখন বি 3 একজন আসবে, পরে একজন আউট হলে বি 3 নামবে। তারপরে এরপরে আবার যদি বি 2 বি 3 নামে, তখন আবার এরপরে সার্কেলে বি 1 আসবে। এরকম একটা সার্কেল মেনটেন করতে হয় আমাদের, মানে ব্যাটিং অর্ডারে আর কি। তো তখন একটা জায়গায় গিয়ে আমি সেকেন্ড সার্কেলে আমি বি 3 তে চান্স পেলাম ব্যাট করার জন্য, তাও টি 20 ম্যাচ শেষের দিকে গিয়ে। তখন আহ, আমার ফার্স্ট স্কোর ছিল 16, মানে ব্যাটের প্রথম রান আর কি, আমার জীবনে ইন্টারন্যাশনাল ম্যাচের কোনো ফার্স্ট রান ছিল 16 রান আমি করি। তখন আমি অপরাজিত ছিলাম আর কি। তো তারপরে সেদিন আবার আমি ক্যাপ্টেনকে বললাম যে ভাই দেখেন, আসলে বোলিং তো করছিলাম দেশে, কিন্তু আজকে যদি হয় আমাকে একটু, মানে এটা মূলত চেয়ে চেয়ে নেওয়া আর কি, 1 ওভার আমি চেয়ে নিয়েছিলাম, এক ওভার বল চেয়ে নিয়েছিলাম। তো সেখানে আমি মোটামুটি আমার ইকোনমি রেটটা খুব ভালো ছিল। আহ, এই 1 ওভার বল চাওয়ার পরে আমাকে কি করলো, আরেক ওভার বল দিল সেকেন্ড টাইম। তখন আমি 2টা ওভার বল করলাম, আমার ইকোনমি রেট ভালো ছিল, কিন্তু কোনো উইকেট পেলাম না। কারণ আমাদের ব্লাইন্ড ক্রিকেটে আউটটা সাধারণত খুব কমই হয়। আহ, কারণ এখানে সুইপ শট খেলার কারণে বলটা মানে ইয়ারে খুব কম আসে, এবং বলটা আর বোল্ড আউট হওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে, তবে রান আউটটা বেশি হয়, রান আউটটা বেশি হয়ে থাকে সাধারণত। তো এই জন্য আমি আর উইকেট পেলাম না, কিন্তু মানে আমার ইকোনমি রেটটা, লাইন এবং লেন্থটা ঠিক রেখে আমি বল করলাম, এবং মোটামুটি ভালোই হলো। সেদিন আমরা আসলে জিততে পারি নাই। ওই ওই ট্যুরে আমি টোটাল সব মিলিয়ে দুটো ম্যাচে 11 স্কোয়াডের চান্স পেয়েছিলাম আর কি। তো ট্যুরটা ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ যায়নি, তবে দলগত পারফরমেন্সের কারণে বা পারফরমেন্সটা খুব ভালো হয় না, আমরা তখন খুব বেশি ম্যাচ জিততে পারি নাই। এরপরে তারপর আমরা দেশে চলে আসলাম। দেশে চলে আসার পরে তখন এয়ারপোর্টে আসলাম, তখন আমাদেরকে আমাদের কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এয়ারপোর্টে। তখন বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করে আমি চলে আসলাম চট্টগ্রামে। চট্টগ্রামে চলে আসার পরে তখন দেশে যখন আসছি, তখন আমার মনে হচ্ছে যে
আমার তো আসল জিনিস, আমার যে বেসিক পড়ালেখা, এটা কোথায়? এটা তারপর আমি খুঁজে নিলাম যে আসলে কি করা যায়। এর মধ্যে আমি আমার বড় ভাই ছিল, তানবীর, ওকে আমি বললাম যে আমার জন্য একটা অ্যাপ্লাই করে রাখিয়েন, আমি দেখবো বিশ্ববিদ্যালয়ে। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কি করলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়াগুলো জানলাম। জানার পরে আমি সেখানে যোগাযোগ করলাম কিভাবে ভর্তি হয়। তখন আমি সমাজবিজ্ঞান অনুষদে আমি ভাইবা দিতে গেলাম। আমার ইয়া ছিল সমাজ বিজ্ঞান, ডি ইউনিটে। তখন আমি গ্রামের ছেলে, অন্য বাকিরা দেখি যে সবাই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে আসছে। তো আমি ভাইবা দিতে গিয়ে যখন দেখলাম সব চেয়ারম্যানরা বসে আছে, তখন আমি চিন্তাম না চেয়ারম্যান নাকি কারা ওরা। তখন আমি ভাইবা বোর্ডে ঢোকার পরে স্যারের সামনে বসলাম। আহ, জিজ্ঞেস করতেছে বাড়ি কোথায়। আমি বললাম যে কুতুবদিয়া। তখন তখন যখন কুতুবদিয়া বললাম, তখন বলে যে ওখানে আমাদের এই যে কামাল স্যার, ওনার কথা ওনারা বললেন, বলা বলি করলেন। হ্যালো, 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 হ্যালো। হ্যালো। শুনতে পাচ্ছিলাম না, আমাদের কানেকশনটা মনে হয় অফ হয়ে গেছিল। একটু, হ্যাঁ, কানেকশনটা প্রবলেম। তো ওখানে তখন আমাদের আমি কথা যখন, শেষ হয়ে গেল, তো আমি আপনাকে কতগুলো ফিক্স প্রশ্ন করতে চাই আমাদের এগুলোর মধ্যে দিয়ে আশা করি আপনার গল্পটা উঠে আসবে। হ্যাঁ, আপনি প্রথম ম্যাচ খেলার পরে কতদিন পরে আপনি জাতীয় দলের অধিনায়ক করতে পেলেন? আমি 2010 সাল থেকে খেলা শুরুটা করি, 2010 সালের জুলাইয়ে। দু হাজার হ্যাঁ। বারো সালের ডিসেম্বরে গিয়ে বেসিক্যালি, মানে নভেম্বরে গিয়ে বেসিক্যালি আমি ন্যাশনাল টিমের জন্য ডাক পাই আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে কতদিন পরে আপনি অধিনায়কের দায়িত্বটা পেলেন? অধিনায়কের বিষয়টা আসলে আসছে অনেক পরে, অনেক পরে বলতে 2017 সালের আহ, জানুয়ারিতে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সিটা আমার কাঁধে আসে আসলে। নির্বাচক যারা সিলেক্টর বোর্ডে যারা ছিলেন, তারা যাচাই বাছাই করেন, এবং এর মধ্যে আমি আবার 2014 সালে সাউথ আফ্রিকায় একটা T20 ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য টিমে চান্স পেয়েছিলাম। তারপরে 2016 সালে আহ, একটা 2015 সালে বাংলাদেশে ঘরোয়া লিগ হয়েছিল, প্রথম টুর্নামেন্ট। সেখানে আহ, রাজশাহীতে একটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি ও হ্যাঁ, ইতিমধ্যে আমি আবার কক্সবাজার ক্লাব থেকে চট্টগ্রাম ক্লাবে ইয়া হলাম। যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, তখন আমি চট্টগ্রাম ক্লাবে জয়েন করলাম যে আমি চট্টগ্রামে খেলতে চাই, যেহেতু প্র্যাকটিসের সুবিধা চট্টগ্রামের সবকিছু। তখন আমি চট্টগ্রামের ওই যে আমাদের যিনি একজন ওখানে আমাদের বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ লায়ন দিদারুল আলম চৌধুরী, ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলেন, এবং আহ, বাং- চট্টগ্রাম আবাহনী ক্লাব, যেটা ফুটবল টিম, সেটার ফাউন্ডার ছিলেন আর কি। তো ওনার আন্ডারে আমি চট্টগ্রাম ক্লাবে প্র্যাকটিস করা শুরু করি, সেখানে খেলি। তো 2015 সালে রাজশাহীতে যে টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমি চট্টগ্রাম টিমের নেতৃত্বে আসি এবং চট্টগ্রাম টিমকে লিড দিয়ে সেখানে আমরা চ্যাম্পিয়ন হই। মানে বাংলাদেশে ব্লাইন্ড ক্রিকেটের ক্ষেত্রে এটাই ছিল প্রথম টুর্নামেন্ট, এবং সেখানে আমি চট্টগ্রাম টিমের ক্যাপ্টেন হিসেবে এখানে আমি চ্যাম্পিয়ন হই। মূলত ওটাই আমাকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সিতে একটু এগিয়ে দিয়েছিল আমাকে, মানে আমার পয়েন্টটা একটু বেশি হয়েছিল। আর তাছাড়া 2017 সালে আবার চট্টগ্রামে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে আমি চট্টগ্রাম টিমকে লিড দিয়ে সেখানে চট্টগ্রাম টিমকে আমি আবারও চ্যাম্পিয়ন হয়। আহ, তখন তখন থেকে মূলত 2017 সাল থেকে আমি এই ক্যাপ্টেন্সিটা পাই আর কি ন্যাশনাল টিমের। ওটা কি ওডিআই ছিল নাকি টি-20 একসাথে? ওটা ছিল T20, মানে লিগ গুলো ছিল T20, বাংলাদেশে যে লিগ গুলো হয়েছে সেগুলো ছিল T20। আচ্ছা আচ্ছা। আপনি ক্যাপ্টেন তো হিসেবে তারপর আপনার থেকে কত আমি আসলে, ক্যাপ্টেন হিসেবে হ্যাঁ, আমি দেশের বাইরে কত সেখানে খেলা আসতেছি। সফর করেন? 2017 সালে ভারতে তখন সেকেন্ড T20
ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে ভারতে। তখন আমাদের টিমটাকেও ঢেলে সাজানো হলো। তখন আমরা নতুন ক্যাপ্টেন্সি যখন যিনি আমার আগে ক্যাপ্টেন ছিলেন তিনি রিটায়ার্ড করছেন, তো তিনি রিটায়ার্ড করার পরে নতুন ক্যাপ্টেন্সি হিসেবে আমাকে দিলেন। তখন আমি নিলাম। আমি প্রেস ব্রিফিং এ আমি দেশের জনসাধারণের দেশবাসীর দোয়া কামনা করে আমি আল্লাহকে তোয়াক্কা করে আল্লাহর আহ, উপর ভরসা করে আমি নিলাম ক্যাপ্টেন্সি নিয়ে। দেখি আল্লাহ ভরসা যাই বিদেশে গিয়ে। তখনই মূলত প্রথম ম্যাচটা ছিল। আমরা তখন যেই দিন গেছি আমাদের একটা এই ভিসা জটিলতার কারণে আমরা একুরেট টাইমে যেতে পারি নাই। যেই দিন গেছি এর পরের দিন, সেদিন রাত্রে পৌঁছাচ্ছি, পরের দিন সকাল আমাদের প্রথম ম্যাচ ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া টিমটা খুব ভালো টিম, ওরা খুব হার্ড টিম। তো ওদের সাথে খেলতে গিয়ে প্রথম টস করতে গিয়ে তখন মনে হলো যে আসলে আমি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছি। তখন আসলে অন্যরকম একটা তখন আমি ওই স্পিচের মধ্যে বলে ফেলছিলাম যে আসলে আহ, আমার অনুভূতিটা, আমি আসলে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসেবে এই প্রথম আমার ম্যাচ আমি আমি তখন টসে উইন করছিলাম। উইন করার পর সাথে সাথে আমি ব্যাটিং নিলাম। ব্যাটিং নিয়ে আহ, খেলতে গেছি। খেলতে 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 এক পর্যায়ে আমরা আসলে ইন্ডিয়ার তো খুব ভালো টিম, তারা দীর্ঘদিন ধরে খেলে, প্রায় ফার্স্ট টাইম থেকে ওরা ক্রিকেট ব্লাইন্ড ক্রিকেট খেলে, আর ওরা প্রফেশনাল ক্রিকেট খেলে। তখন আসলে ওদের সাথে আমরা প্রথম ম্যাচটা হেরে যাই। হেরে যাওয়ার পর সেকেন্ড ম্যাচটা ছিল আমাদের নেপালের সাথে। নেপালের সাথে আমি টস করতে গিয়ে টস উইন করে তাদেরকে ব্যাট দিলাম। ব্যাট দেওয়ার পরে তারা আমাদেরকে একটা টার্গেট দিল, টার্গেটটা আমরা হেসে খেলে আমরা জিতে গেলাম। এটা ছিল মানে প্রথম বাংলাদেশের কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ জয় আর কি আমার হাত দিয়ে। তখন আমি বাংলাদেশ সেদিন ব্লাইন্ড ক্রিকেট টিম, তার মানে বাংলাদেশ প্রথম, ব্লাইন্ড ক্রিকেট টিম প্রথম জয় আপনার হাত দিয়ে আসলো। না ইতিপূর্বে একটা ম্যাচ জয় হয়েছিল, এটা এশিয়া কাপে হয়েছিল, ওয়ার্ল্ড কাপে না, ঠিক এশিয়া কাপে একটা ম্যাচ জিতছিল বাংলাদেশ। হ্যাঁ, কিন্তু ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড এটা কাপে, প্রথম ওয়ার্ল্ড আমি, কাপের প্রথম জয়টা আপনার হাত ধরে। হ্যাঁ, আমার হাত ধরে, মানে আমার নেতৃত্বে আর কি। আমার খেলোয়াড়দের যথেষ্ট আর খেলোয়াড়রা যথেষ্ট পরিশ্রম করতো, যতটুকু না আমাদের ম্যানেজমেন্ট আমাদের দিতে পারতো, আমাদের সরকার আমাদেরকে যতটুকু না সাপোর্ট করছে, ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা যথেষ্ট পরিশ্রম করতো, যথেষ্ট আন্তরিক ছিল খেলার প্রতি, এবং তারা একাগ্র চিত্তে জিতার জন্য, জিতার মন মানসিকতা নিয়ে সবাই খেলতো। তো নেপালের সাথে প্রথম যখন জিতি, তখন তারপরের দিন ছিল দিল্লিতে আমাদের ম্যাচগুলো হচ্ছে। তখন দিল্লির যেটা অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন একটা ফিল্ডে তখন খেলাগুলো হচ্ছে। তখন দিল্লিতে তখন আহ, আমরা খেলতে সাউথ আফ্রিকার সাথে আমরা খেললাম। সাউথ আফ্রিকার সাথে খেলে আমরা সেদিনও জিতলাম। জিতার পরে তারপরের দিন ছিল আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ। তখন ওয়েস্ট ইন্ডিজ টিমটা ভালো, ওরা ভালো ক্রিকেট খেলে। ওদেরকে আগে ব্যাট দিয়ে ওরা আমাদেরকে টার্গেট দিল। টার্গেট দেওয়ার পরে টার্গেটটা ফিল আপ করতে গিয়ে আমাকে, আমি আমি তখন ব্যাটে নেমে, তখন সেদিন আমার একটা কন্ট্রিবিউশন ছিল ম্যাচ জয়ের পিছনে। আমার একটা 90 রানের একটা ইনিংস ছিল। সেদিন আমি ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হই প্রথম, এজ এ ক্যাপ্টেন, এজ এ ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হওয়ার পর আসলে সেদিন মানে ম্যাচটা খুব নেল ব্যাটিং ফিনিশিং এর দিকে চলে গেছিল। মানে আহ, এক বলে 2 রান দরকার, এক বলে 1 রান দরকার, এরকম সিচুয়েশনে চলে গেছিল। এক বলে 2 রান দরকার, একটা ওয়াইড হয়েছে আর একটা সিঙ্গেল রান আসছে। তো ওই রানটা আমার ব্যাটে আসছে, উইনিং রানটা। আমি আমার ইয়াটা ছিল, স্কোরটা ছিল তখন 48 বলে 90 রানের একটা ইনিংস ছিল ওটা। ওই ওই ম্যাচটাতে আসলে যখন আমরা এই যে মানে নেল ব্যাটিং ফিনিশের যে কথাটা আসে না, যে মানে শেষের দিকে স্নায়ু চাপটা আসলে কি ধরনের, তখন আমি সেদিন প্রথম অনুভব করছিলাম যে আসলে ম্যাচ জয়ের জন্য মানে যে একটা স্নায়ু চাপ থাকে, মানে এক বলে 1 রান দরকার, কি হবে, এটা কি হবে, কি হতে পারে, আমি কিভাবে খেলবো। তখন আসলে তখনই আসলে একজন মানুষের পরীক্ষাটা, আসল পরীক্ষাটা। তো সেদিন আসলে আমার মনে খুব মানে কান্না পেয়েছিল। আমি মানে কান্না পেয়েছিল যে এটা আসলে আমি দেশের জন্য মানে আমার নিজ হাতে একটা কিছু করতে পারছি। আজকে আমি প্রথম কিছু মানে দেশের জন্য, অন্তত আমি আমি মুক্তিযুদ্ধ করতে পারি না, কিন্তু আমি একটা দেশের একটা জয়ের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক, এটা যে কোনো ইভেন্টে হোক,
দেশের জন্য কিছু করতে পারাটা অন্যরকম একটা ভালো লাগা। তো এরপর আমরা সেদিন ওই সময় ওই টুর্নামেন্টে 17 সালের আমার নেতৃত্বে আমরা 9টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতছিলাম। 5টা ম্যাচ জিতে আমরা সেমিফাইনালে ওঠার জন্য আমাদের 4টা ম্যাচ জিততে হবে, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে গিয়ে একটা উম, মানে অল্প ব্যবধান আমরা হেরে যাই। খুব কষ্ট পেয়েছিলাম, শুধু সামান্য। যদি সেদিন আমি সেমিফাইনালে উঠতে পারতাম, আমার টিমকে আমি যদি সেমিফাইনালে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো বাংলাদেশের প্রথম কোনো ইভেন্টে, ইভেন মেন স্ট্রিম ক্রিকেট, উইমেন্স মেন স্ট্রিম ক্রিকেট, তারপরে যে কোনো ক্রিকেটের ক্ষেত্রে এটা হয়তো এমন হতে পারতো যে এটা ফার্স্ট সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া। তো আসলে সেদিন স্বপ্নটা ভেঙে গেল, হয় নাই। ইংল্যান্ডের বিরুদ্ধে অল্প ব্যবধানে হেরে একদম শেষের দিকে গিয়ে, তখন 17 সালের তখন টি-20 ওয়ার্ল্ড কাপটা আসলে সেমিফাইনাল উত্তীর্ণ হওয়াটা তখন আমাদের হয় নাই, ওটা হয় নাই। ও, ইতিমধ্যে আমি আরেকটা কথা বলতে চাই। আমাদের কুতুবদিয়ার আরো দুজন খেলোয়াড় আমার টিমের সাথে আছে, আপনারা জেনে খুশি হবেন। এর মধ্যে একজন আছেন আলী আকবর বাড়ি, সে চট্টগ্রাম কলেজে পড়াশোনা করতেছে। আরেকজন আছেন হচ্ছে পশ্চিম মনোরকালী বাড়ি তার, সেও বর্তমানে একটা গভর্নমেন্ট জবে আছেন। আহ, এই বর্তমানে আমার যে টিমটা আছে, বর্তমানে আমরা কুতুবদিয়া থেকে বেসিক্যালি দুজন, প্রথম 17 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা 3জনই কুতুবদিয়ার ছিলাম। 17 জনের মধ্যে 3জন কুতুবদিয়ার ছিলাম। আমরা 7জন কক্সবাজারে ছিলাম, কক্সবাজার জেলা। তো আহ, আমরা 3জনের মধ্যে আমরা 2জন রেগুলার ছিলাম, রেগুলার ম্যাচ খেলতাম প্রায় প্রতিদিনই। আমরা প্রায় প্রত্যেকটা ম্যাচে আমরা খেলতাম। আহ, তো ওদের একজন হচ্ছেন আরিফ উল্লাহ, আরেকজন হচ্ছেন নজরুল ইসলাম। এরা দুজন আমার টিমে এখনো খেলতেছে। আরিফ এখনো কন্টিনিউ করতেছে। আমরা সর্বশেষ যে নিউজিল্যান্ড ট্যুরে গেছি, সেখানে সে আমার সাথে ছিল। আমার টিমের একজন কি প্লেয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলের জয়ের ক্ষেত্রে। সে অলরাউন্ডার। তো এরপর আমরা 2017 সালে মিশনটা শেষ করে চলে আসি। ইতিমধ্যে আমি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হই। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আমি পড়াশোনা করতে থাকি। বিশ্ববিদ্যালয়ে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে থাকতাম। ওখানে তো মাঠ, ওখানে প্র্যাকটিস করার সুযোগটা ছিল, যার কারণে আমার খেলাধুলার, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও আমি ক্যারি করতে পারছি আর কি। তারপরে এদিকে আমি 2017 সালের আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিই। আমি যখন 2017 সালে যখন আহ, ইন্ডিয়াতে খেলতে যাই, ঠিক তার 1 মাস পরে মার্চের 28 তারিখ আমার ফোর্থ ইয়ার ফাইনাল এক্সামটা শুরু হবে আর কি। তার 1 মাস আগে আমি খেলতে গেছি। আমার মনে আসলে টেনশনটা অনেক বেশি ছিল। আমার আল্লাহর রহমতে থার্ড ইয়ার পর্যন্ত আমার জিপিএটা ভালো ছিল। 3.40 এরকম একটা জিপিএ ক্যারি করতে কন্টিনিউ করতেছি আমি। কিন্তু হঠাৎ করে ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষার আগে আমার এরকম একটা টুর্নামেন্ট, আমি আসলে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে গেছি। একদিকে পড়াশোনার চাপ, আর অন্যদিকে খেলা। তখন বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের টিচার এবং বিশ্ববিদ্যালয়ের ফ্রেন্ড সার্কেলরাও খুব বেশি হেল্প করতো। তারাও জানতো বিষয়টা, আমার আমার যে খেলাধুলার বিষয়টা তারাও জানতো। তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করতো তাজুল রহমান এক্ষেত্রে। ভাই, আপনাকে আমরা একটু প্রশ্ন কমেন্ট বক্স থেকে কয়েকটা প্রশ্ন দিতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আহ, আমি আপনাকে প্রশ্নটা পড়ে শোনাচ্ছি। আব্দুল মজিদ দীপশিকার বর্তমান সভাপতি, উনি প্রশ্ন করেছেন। ভাই, আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। আপনি বাংলাদেশ টিমকে কোথায় দেখতে চান? আহ হ্যাঁ, বাংলাদেশ টিমকে আমি, আমার প্রাথমিক স্বপ্নটা ছিল আমি বাংলাদেশ টিমকে আমার নেতৃত্বে আমি অন্তত সেমিফাইনাল, যেখানে এখনো বাংলাদেশের কোনো টিম হয়তো যেতে পারে নাই। লাস্ট আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আন্ডার 19 টিম। এর আগে আমার স্বপ্নটা ছিল আমি 2018 সালে যে টি-20 ওডিআই ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং আজমানে, সংযুক্ত আরব আমিরাতের আজমানে, সেখানে আমার টার্গেটটা ছিল আমি সেমিফাইনাল অন্তত কোয়ালিফাই করতে হবে, সেমিফাইনাল আমাকে উঠতেই হবে। তখন আমি সেমিফাইনালে, তখন আমরা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলে অস্ট্রেলিয়া এবং নেপাল,
কে হারিয়ে আমরা তখন গ্রুপ পর্বে থেকে সেমিফাইনালে উঠলাম। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমার 126 রানের একটা ইনিংস ছিল, যার কারণে আমরা মানে আমাদের দলের জয়ের ক্ষেত্রে আমার ভূমিকাটা ছিল, আমি 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 রাখতে পেরেছি এবং আমি খুব খুশি হয়েছি, এবং আমি সেদিনও ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলাম। আহ, তারপর আমি সেমিফাইনালে দলকে নিয়ে যেতে পেরেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার সামনের দিনে আপনার পরিকল্পনাটা কি? সামনের দিনে আমার লক্ষ্যটা হচ্ছে সামনে আগামী বছর ইংল্যান্ডে 2021 সালে ইংল্যান্ডে T20 ওয়ার্ল্ড কাপ আছে। সেখানে আমি চাইবো সেমিফাইনালের গন্ডিটা পার হতে। সেমিফাইনালের গন্ডিটা পার হয়ে আমি ফাইনালে অন্তত রানার্স আপ, চ্যাম্পিয়ন সেটা পরের বিষয়। আমরা চিন্তা করি আগে আমি ফাইনালে আমি উত্তীর্ণ হতে চাই। আমার আপাতত এখন লক্ষ্যটা হচ্ছে ফাইনালে আমি আমি চ্যাম্পিয়ন কিংবা রানার্স আপ একটা তো হবই, জাস্ট আমি ফাইনালে উঠতে চাই, আমার টিমকে নিয়ে আমি ফাইনালে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে এখন আমার মানে টিমকে নিয়ে আমার আমার স্বপ্নটা। সেক্ষেত্রে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের যে ডাইরেক্টরগণ এবং যারা প্রশিক্ষক আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের আশা করি আমরা খুব অদূর ভবিষ্যতে আমি আমাদের টিমকে, আমরা বাংলাদেশ টিমকে আমি ফাইনালে উত্তীর্ণ করতে চাই, উত্তীর্ণ হতে পারবো ইনশাল্লাহ। তো আচ্ছা, আপনার তো অনেক দিন ধরে আমাদের খেলাটা বন্ধ আছে, বা করোনার কারণে আমাদের সবকিছু বন্ধ আছে। এখন আপনাদের কিরকম আমাদের খেলা তো শুরু হতে যাচ্ছে, বা দেখা যাচ্ছে মুশফিকরা প্র্যাকটিসে অলরেডি নেমে গেছে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হচ্ছে? আমাদের ক্ষেত্রে সিদ্ধান্তটা হচ্ছে আমরা পার্সোনালি একাই, আমরা ফিজিক্যাল ফিটনেসটা ক্যারি করার জন্য, ফিজিক্যাল ফিটনেসটা ধরে রাখার জন্য আমরা ফিজিক্যাল গুলো করার জন্য আমাদের বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আহ, আহ, সুস্থ থাকার জন্য বলা হচ্ছে। পাশাপাশি আমাদের একটা সেপ্টেম্বরে আমাদের একটা এশিয়া কাপ হওয়ার কথা ছিল, সেটা হয়তো ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, সেটা হয়তো আমরা পার্টিসিপেট করতে পারবো না এবং এটা অর্গানাইজও হবে না সম্ভবত। তো এরপরে আমরা ন্যাশনাল লিগের জন্য প্রস্তুতি নিব আমাদের। যদি ডিসেম্বর নাগাদ যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, আমরা ন্যাশনাল লিগের জন্য প্রস্তুতি নিব আর কি। ক্লাব বেসড আমরা আমি এখন চট্টগ্রামের এই যে এম এ আজিজ স্টেডিয়ামের এখানে আমরা প্র্যাকটিস করে থাকি, আমার ক্যাম্প গুলো করা হয়। তারপর সাগরিকাতে জোহর আহমেদ স্টেডিয়ামে এবং সাগরিকার পাশে যে বিকেএসপি মহিলা ক্রীড়া কমপ্লেক্স আছে, ওখানে আমরা মানে ট্রেনিং প্র্যাকটিস ক্যাম্প রেসিডেন্সিয়াল ক্যাম্প ভিত্তিতে আমরা প্র্যাকটিস গুলো করে থাকি। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আপনাকে 2015 কি 16 সালে আপনাকে ঘিরে আমার একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে যে আপনি তখন হয়তো ন্যাশনাল টিমে খেলতেন হেলিকপ্টার মাঠে, যেটা বরগুবের হেলিকপ্টার মাঠের পাশে মেডিকেল ফিল্ড আমরা হ্যাঁ যেটা বলি। হ্যাঁ, সেটাতে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ সাথে ম্যাচ খেলছিলাম। হ্যাঁ। আপনি তখন বোলিং করতেন, আমার আমার তখন হচ্ছে মিডিয়াম পেস বল করতাম। আমি হ্যাঁ, আমার আমার বল দিয়ে আপনাকে একটা মিডিয়াম পেস করলাম হচ্ছে ইয়ার্কার সেমি ইয়ার্কার ছিল। তো আপনি আচ্ছা আচ্ছা। আপনার দেখতে পাইতেন না, সেটা আমি জানতাম আগে থেকে, আপনি আপনাকে চিনতাম। আপনি দেখলাম যে হ্যাঁ হ্যাঁ আপনার বলতে সুন্দর করে অফ স্টাম্পের উপরে উড়িয়ে, মানে সচিন টেন্ডুলকার যেভাবে শটটা খেলে একদম হ্যাঁ। 90 ডিগ্রি একটা শট খেলেন। আমি পুরোপুরি ইমপ্রেসড যে এত সুন্দর করে আমি ওই ফিল্ডে কাউকে খেলতে দেখিনি এর আগে। মানে অনেকে আসলে হয়তো আমি আমি হ্যাঁ প্রথম দিকে আমার ভীষণটা ভালো ছিল মোটামুটি। আমি খেলাধুলা মানে মেইন স্ট্রিম ক্রিকেটটা খেলার দিকে ছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে ভীষণটা লুজ হওয়ার কারণে আসলে আমি কন্টিনিউ করতে পারি না এই খেলাটা। ওটা আসলে কষ্ট হয়ে যায়, কারণ যদি না দেখা না যায় বলগুলো, তখন আসলে সমস্যাটা হয় আর কি। যার কারণে আসলে হ্যাঁ আমি এই খেলাটাকে মানে হ্যাঁ হ্যাঁ, আমার হ্যাঁ। কষ্টটা হচ্ছে যে আপনাকে ঘিরে যেমন আমার এরকম একটা স্মৃতি আছে, যেটা আমার এখনো মনে আছে, যে আপনি আপনার ওই শটটার কথা। ঠিক একই রকম ভাবে হুম, আপনি তো জাতীয় দলে ব্যাটসম্যান হিসেবে অনেক বেশি কন্ট্রিবিউশন রেখেছেন বিভিন্ন ম্যাচে, ম্যাচ উইনিং ম্যাচ বা ম্যান অফ দা ম্যাচ। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনার সেক্ষেত্রে আপনার একটা স্মরণীয় মুহূর্ত, বা যেটা হচ্ছে ব্যাট করার ক্ষেত্রে আপনার স্মরণীয় মুহূর্তটা কি?
ব্যাট করার ক্ষেত্রে আসলে আমার স্মরণীয় মুহূর্তটা ওই যে 2017 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে। আমি হুম, আসলে উম মানে আমরা যখন এই যে এশিয়া কাপ, মেন স্ট্রিম ক্রিকেটের এশিয়া কাপ একটা ম্যাচে বাংলাদেশ হেরে গেছিল 2 রানের জন্য। এরকম দুই একবার ঘটনা ঘটছে, পাকিস্তানের সাথে হয়েছে, ইন্ডিয়ার সাথে হয়েছে, 2 রান হেরে গেছে। আমি তখন আমি যখন ক্রিজে দাঁড়িয়ে আছি ব্যাট নিয়ে, আমার 1 বলে 2 রান দরকার। 1 বলে যখন 2 রান দরকার, তখন আমার হঠাৎ করে তখন ওইটা চলে আসছে। আর এদিক থেকে আমাকে মানে সবাই এনকারেজ করতেছে, আমার ব্যাটস, আমার সতীর্থ প্লেয়াররা, যে তানজিল হবে হবে, রান আসবে। মানে সবাই মোটামুটি আমার আমার যে নন স্ট্রাইক ব্যাটসম্যান ছিল সেও আমাকে এনকারেজ করতেছে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, আমি আজকে মনে হয় আমি সেই 2 রানের জন্য হেরে যাব নাকি বা এরকম একটা সিচুয়েশনের মধ্যে। তখন আমি যখন রানটা কমপ্লিট করতে পারছি, ম্যাচটাকে মানে দলটাকে জিতাতে পারতেছি, তখন আসলে আমার সম মানে পুরো শরীরটা তখন শিহরে উঠছে। আমি তখন মাঠের মধ্যে একদম শুয়ে গেছি। আমি তো পেরেছি, আমি 2টা রান যে কমপ্লিট করতে পারছি, আমার কাছে আসলে ওই দিন মানে অনেক বেশি ভালো লাগছে। কারণ এরকম সিচুয়েশন এর আগে আর কখনো আমার আমার জীবনে আসে না আর কি, মানে আমার এই যে ক্রিকেট ক্যারিয়ারে আচ্ছা আচ্ছা, এটা আপনি কোন সবচেয়ে। শটটা খেলতে ভালোবাসেন সবচেয়ে? আপনার কোন শটটা সবচেয়ে হ্যাঁ, পছন্দনীয়, বা কোন শটটা আপনার সবচেয়ে পছন্দনীয়, বা আপনি কোন দিকে স্টেট অফ, লাইক কোন সাইডে আপনি খেলতে পছন্দ করেন? আসলে আমাদের তো শর্ট, যখন আসলে বলটা যখন মানে সব ধরনের শট খেলতে হয়, সব ধরনের শট বলতে আমাদের বেসিক্যালি অফ শট, অফ কাট, যেটা অফ কাট আর স্কোয়ার লেগ দিয়ে যে শটটা খেলে সুইপ শট, ওই দুটাই আমাদেরকে বেসিক্যালি ওই ওই দুটাতে বেশি পারদর্শী হয়। কারণ আমাদের বলগুলো যে যে পরিমাণ ফেসে, যে পরিমাণ গতিতে আসে, যে পরিমাণ হুম, স্পিড আসে, তখন আমরা বলটা আসলে যখন বলের যে গতিটাকে ইউজ করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে অফ কাট, তারপরে আপনার এই যে স্কোয়ার লেগ দিয়ে যে শটটা খেলে, ওটাই আমরা বেশি প্রেফার করি আর কি, সুইপ শট খেলতে। আমাদের একজন প্রশ্ন করেছেন, কুতুবদিয়া হাই স্কুলের বর্তমান হেড টিচার আপনার কাছে একটা প্রশ্ন করেছেন যে কুতুবদিয়ার সন্তান হিসেবে কুতুবদিয়ার সন্তানদের ক্রিকেট তথা ক্রীড়ায় উন্নয়নে আপনার ভূমিকা, পরামর্শ এবং আপনার কোনো আশা থাকলে সেটা শুনতে যাচ্ছেন কুতুবদিয়া হাই স্কুলের বর্তমান হেড টিচার জহিরুল ইসলাম স্যার। হ্যাঁ, আমার আমার স্যারকে আমার পক্ষ থেকে সালাম। আসলে কুতুবদিয়ার আমি চেষ্টা করতেছিলাম যে কুতুবদিয়ায় আসলে কুতুবদিয়ার যে মেইন স্ট্রিম ক্রিকেট বা মেইন স্ট্রিম ফুটবল আছে, অথবা অন্যান্য যে টিম খেলাধুলা গুলো আছে, সেগুলোর জন্য আমার সব সময়ের জন্য আমার পরামর্শ আচ্ছা হচ্ছে, আমরা আসলে কুতুবদিয়ায় মানে চিন্তা করি না যে আমার এই ছেলেটা এক সময় ভালো খেলবে। আসলে আমরা যখন আমাদের যখন বয়স বেশি হয়ে যায়, তখন আমরা গিয়ে যাই খেলতে। তখন আমরা আমরা আসলে খেলি একটা মানে ন্যাশনাল টিমে যাবে, কিংবা আহ, একটা লিগ পর্যায়ে খেলবে, একটা ক্লাব পর্যায়ে খেলবে, এরকম চিন্তা করি না আমরা। জাস্ট কুতুব দিয়ে যেটা খেলি, এটা আমাদের চিন্তাধারাটাই আমার মনে হয় এখানে আমার আহ, ছোট, মানে সংকীর্ণ। আমাদের চিন্তা করতে হবে, আমাদের যারা গার্ডিয়ান আছেন তাদেরকে চিন্তা করতে হবে, আমার প্লেয়ার, আমার ছেলেটা যদি খেলাধুলা করে আহ, অন্তত একটা ক্লাব পর্যায়ে খেলতে পারে, বাংলাদেশে ক্রিকেট খুব এস্টাবলিশড এখন বর্তমান বলতে গেলে, ক্লাব পর্যায়ে খেলতে পারে সেটাও অনেক বেশি। আর ক্লাব পর্যায়ে থেকে আস্তে আস্তে প্লেয়াররা মূল যে ন্যাশনাল টিমের জন্য রেডি হয়। তো আমার এখানে কথা হচ্ছে, যদি কুতুবদিয়া বিকেএসপি তে ভর্তি হওয়ার জন্য আমি একবার ওখানে আমার এই আনোয়ারের একটা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম বিকেএসপি তে, যে যদি আমার এলাকার কোনো ছেলে, আমার এলাকার কোনো ছেলে যদি বিকেএসপি তে ভর্তি হতে চায়, তাহলে প্রসেসটা কি। আমি সব কিছু জানলাম, ওনার ফোন নাম্বারও নিলাম, যে কুতুবদিয়ার কোনো ছেলে যদি ক্লাস 6-7-এ যদি ভর্তি হয়, কারণ ওখানে ভর্তি নেই ক্লাস 7-এ বিকেএসপি তে, তখন কিভাবে করতে হয় আমি ব্যবস্থা করতে পারবো। ব্যবস্থা করতে পারবো বলতে, আমি মূলত ওখানে প্রতিযোগিতায় তাকে নিয়ে যেতে পারবো। তারপর সে কি করতে পারবে এখানে প্রতিযোগিতায়, যদি, কারণ ওখানে কোনো ইলিগাল কোনো কিছু নেই, সবকিছু ফেয়ার, সিলেকশন বোর্ড থেকে সবকিছু ফেয়ার। ওখানে বেশি পয়সাও লাগে না আহামরি, যার কারণে আহ, ওখানে চাইলে আমাদের প্লেয়ার, আমাদের এই যে যারা খেলোয়াড় আছেন, বা বিভিন্ন ক্রীড়াবিদ আছেন, শুধু ক্রিকেট খেলা না, শুধু ফুটবল খেলা না, বিভিন্ন ধরনের খেলা বিকেএসপি তে হয়, ওদের ওখানে আসলে গিয়ে
কম্পিটিশন করে যদি টিকা যায় তাহলে আমাদের কুতুবদিয়ার জন্য আমি অন্তত এই কাজটা করতে পারি যে আমি লবিং অ্যাডভোকেসিটা করতে পারি। আমি আর সার্বিক পরামর্শটা আমি দিতে পারি। আর কেউ যদি প্র্যাকটিস করতে চায় সেক্ষেত্রে আহ, মানে একটা ফর্মাল প্র্যাকটিস ক্যাম্প কুতুবদিয়া করা দরকার আমার মনে হয়। আর কুতুবদিয়া স্কুলের একটা ট্রেডিশন আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার কি কোনো টার্গেট আছে কুতুবদিয়া, কিনা? হ্যাঁ আমার একটা লক্ষ্য আছে আসলে কুতুবদিয়ার একটা একাডেমি টাইপের করতে, তবে এটা আমার এখনো একটু সময়ের দরকার, যেহেতু কুতুবদিয়া এখনো পার্মানেন্ট কোনো মাঠ বা সি বিচ ছাড়া আমাদের এখানে কোনো মাঠের তেমন ইয়া নাই। তবে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করবো, আমার যেখানে সুযোগ হয়, আমার যদি কোথাও সুযোগ হয় বলার, এবং কর্তৃপক্ষ প্রশাসন থেকে সবাইকে যেখান থেকে সুযোগ হয় আমি চেষ্টা করবো একটা আহ, মানে কুতুবদিয়া একটা একাডেমি বা একটা মাঠের ব্যবস্থা করে কুতুবদিয়ার ছেলেদেরকে আহ, অন্তত খেলাধুলার সাথে থাকলে অন্যান্য চিন্তাটা, আদার্স যে চিন্তাটা থাকে সেটা থেকে অন্তত মুক্তি পাওয়া যায়। আমার টার্গেট আছে ইনশাল্লাহ আমি একটা একাডেমি করার জন্য। আচ্ছা, আচ্ছা। কুতুবদিয়া হাই স্কুল সম্পর্কে কি একটা জানি বলতে চাচ্ছিলেন? কুতুবদিয়া হাই স্কুলের একটা ট্রেডিশন আছে, কুতুবদিয়া হাই স্কুলের খেলোয়াড়রা, আমরা যখন ছোট থাকতাম তখন, আমরা যখন হাই স্কুলে পড়তাম তখনও ভালো খেলতো, কুতুবদিয়া ভালো খেলতো, কক্সবাজারে গিয়ে ভালো খেলতো। সর্বশেষ একটা টিম সিলেটে পর্যন্ত গিয়েও বিভাগীয় পর্যায়ে ভালো খেলছে। আসলে তখন আমার খুব দুঃখ হয়েছে যে আসলে আমার আমার এলাকার ছেলেরা, আমার আমার এলাকার ছোট ভাইরা ফুটবল খেলে এতটুকু আসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদেরকে কেন আমি 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 তখন চিন্তা করলাম যে জেডিসি, যিনি চট্টগ্রামের যে জেডিসি একটা ক্লাব আছে, ওটাতে চাইলে তো আমি তাদেরকে এখানে এঙ্গেজ করে দিতে পারি, তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করে দিতে পারি এম এ আজিজ স্টেডিয়ামের এখানে। তারা আসলে এরকম একটা একটা ট্রেডিশন আছে সুন্দর একটা, বিভিন্ন জায়গা থেকে চ্যাম্পিয়ন হয়ে আসার। তা আমরা আসলে পেয়েছি ওই জায়গা থেকেই, আমরা উঠে আসার পিছনে যে ইন্সপায়ারেশনটা পেয়েছি ওই যে আমাদের স্কুল ভালো খেলতো, আমাদের স্কুল কুতুবদিয়া উপজেলার এই যে শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল টুর্নামেন্ট বা বিভিন্ন টুর্নামেন্টে ভালো খেলতো, সেখান থেকে মূলত আমরা ইন্সপিরেশনটা পেয়েছি। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমাদের আহ, আপনি আমাদের এই ফেসবুক লাইভ প্রোগ্রাম বা দীপশিখার কার্যক্রমকে কোন দৃষ্টিতে দেখেন? দিশ দীপ দীপশিখার কার্যক্রমগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আসলে ভাইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু কেন যাওয়া হয় নাই, এই যে গিয়ে কোথায় থাকবো, কার কাছে থাকবো, কিভাবে থাকবো, কে আমাকে একটু হেল্প করবে আমার প্রবলেমটা নিয়ে, যেহেতু প্রবলেম আছে আমাকে কে একটু মোবালাইজড করবে, সবকিছু মিলে আসলে এই চিন্তাটাই আমাকে মানে ইয়া করছে যে কি আসলে তুমি চিরং এ থেকে যাও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, ঠিক আছে। তো যার কারণে আজকে দীপশিখা যে ঢাকা যে কাজগুলো করতেছে, ঢাকার যে শিক্ষার্থীরা আছে তাদেরকে যেভাবে অর্গানাইজ করে, তাদেরকে সেখানে যেভাবে নতুন শিক্ষার্থীদেরকে যেভাবে অভ্যর্থনা জানিয়ে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় এনে যেভাবে কাজগুলো করতেছে এবং কুতুবদিয়ার জন্য যে কাজগুলো করতেছে সত্যি প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা প্রকাশ করতেছি দীপশিখার সাথে থাকবো যতদিন বেঁচে থাকে। আমি দীপশিখার একজন, এখন তো সম্ভবত একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি থাকবো, এবং সকল সহযোগিতা সকল কার্যক্রমের সাথে আমি অংশগ্রহণ করতে পারবো বলে আমি আশা করছি, এবং আমি নিজেকে ধন্য মনে করব। আর দীপশিখার মাধ্যমে আমি আহ একটা বিষয় আহ, করতে চাই, সেটা হচ্ছে কুতুবদিয়া একটা ডিবেটিং ক্লাব করার জন্য আমার একটা ইচ্ছা ছিল। আমি কুতুবদিয়া একটা ডিবেট কম্পিটিশন করব বেসিক্যালি, মাধ্যমিক স্কুলগুলো যেগুলো রয়েছে সেগুলোর স্টুডেন্টদেরকে নিয়ে একটা দীপশিখা হয়তো এটা করতে পারে, দীপশিখার জন্য এটা সবচেয়ে সহজ হয়। কুতুবদিয়ার বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কুতুবদিয়ার শিক্ষার্থীদেরকে জানানোর জন্য, কুতুবদিয়ার মানুষদেরকে জানানোর জন্য কুতুবদিয়ার শিক্ষার্থীদের সমন্বয়ে একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা যায়। এক্ষেত্রে আমি আহ এটা দীপশিখাকে আমি একটা পরামর্শ দিব। এটা যদি হয় আমার মনে হয় আহ কাজের পরিধিটাও বাড়বে, পাশাপাশি কুতুবদিয়ার সার্বিক একটা উন্নয়ন হবে। আর তাছাড়া কুতুবদিয়ার, আমার একটা কথা হচ্ছে কুতুবদিয়ার যে সকল মানুষ রয়েছে, যে সকল নাগরিক রয়েছে দেশে এবং কুতুবদিয়ার বাইরে, প্রত্যেকেই কুতুবদিয়ার জন্য কোনো না কোনো ভাবে অবদান রাখবো। এটা এমন হতে পারে যে আমি একজন কুতুবদিয়ার ছেলে, আমি শহরে পড়াশোনা করতেছি, আমি শহরে বাস করতেছি, চাকরি করতেছি, আমি আমার বন্ধু বান্ধব আমার কলিগদের সাথে
এমন ভাবে আচরণ করবে যেন অন্তত তারা যেন বুঝতে পারে যে কুতুবদিয়ার মানুষগুলো ভালো, তারা খুবই আহ ভালো, তারা নৈতিক। এবং অন্তত আমি কুতুবদিয়ার উন্নয়নের জন্য কিছু করতে না পারলেও কুতুবদিয়ার সুনামটার জন্য আমি, আমার দ্বারা যেন কুতুবদিয়ার একটা সুনাম হয়, আমার দ্বারা যেন কুতুবদিয়ার মানটা অক্ষুণ্ণ থাকে, সেটা যেন আমরা অন্তত, এটা হচ্ছে মিনিমাম প্রচেষ্টা, একটা মিনিমাম অ্যাটেম্প্ট কুতুবদিয়ার জন্য কিছু করার ক্ষেত্রে। মিনিমাম অ্যাটেম্প্ট হচ্ছে আমি মনে করি কুতুবদিয়ার সুনামটা যেন অন্তত আমার জন্য ক্ষুণ্ণ না হয়, কুতুবদিয়ার সুনামটা যেন আমি যেন একটু হলেও বর্ধিত করতে পারি। তো আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে পরামর্শটা দিয়েছেন ডিবেট ক্লাবের, সেটা আমরা বিবেচনা করব এবং আমাদের বিগত সময়ে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের হয়তো কুতুবদিয়া হাই স্কুলের হেড স্যার জহিরুল ইসলাম স্যার আমাদেরকে শুনতেছেন। ওনার সাথেও আমরা এই বিষয়ে একবার কথা বলেছিলাম। ইনশাল্লাহ আমাদের একটা শক্ত কুতুবদিয়ায় অন্তত একটা ডিবেট ক্লাব আমরা তৈরি করব, যেটা তো উন্মুক্ত চর্চার কি হবে, পরিবেশটা সৃষ্টি হবে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অনেক সময় আপনার এই কুতুবদিয়ায় বসে, আমাদের এই প্রথম কোন অতিথি যিনি হচ্ছে কুতুবদিয়ায় বসে এই আমাদের সাথে কি হয়েছেন, কানেক্টেড হয়েছেন মোবাইল কানেকশন দিয়ে, বাকি সবাই হচ্ছে যে ওয়াইফাই থেকে কানেকশন হয়েছেন। আপনি আপনি খুব কষ্ট করে কানেকশন হয়েছেন, মধ্যখানে একটা কানেকশন নষ্ট হয়ে গেছিল, তাই আমাদের আবার রিকানেকশন করলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনার শারীরিক, আপনার যে সুখের দৃষ্টিশক্তি না থাকলেও মনের দৃষ্টিশক্তি দিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, আপনার গল্প শুনিয়েছেন, অনেকেই ধৈর্য ধরে এতক্ষণ ধরে শুনতেছেন। অনেকেই হচ্ছে আশা করি এই প্রোগ্রাম থেকে অনেকেই ইন্সপিরেশন পাবেন। যারা যারা আপনার যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বা যারা কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী, তারা সমাজে কিভাবে এগিয়ে আসতে পারে, চাইলে যে শারীরিক একটা যে মনোবল দিয়ে যে এগিয়ে যাওয়া যায়, আপনার থেকে ওনারা অনেক বেশি অনুপ্রেরণা পাবে। আপনাকে অশেষ ধন্যবাদ, দীপশিকার পক্ষ থেকে ধন্যবাদ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, যে মাই সিনিয়র ব্যাচ, আমার স্কুলের সিনিয়র হিসেবেও আমি আমার জুনিয়র পক্ষ থেকে ধন্যবাদ, কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, সর্বোপরি যারা দেখতেছেন সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি শেষ আমাদের বলবেন যে আপনার মতো যারা হচ্ছে যে কোনো না কোনো ভাবে গড তাদেরকে একটা জায়গায় না একটা জায়গায় প্রতিবন্ধকতা দিয়েছেন, তাদের জন্য আপনি শেষ কি কথা বলবেন, তারা কিভাবে সমস্যাগুলো কাটিয়ে উঠে সফল হতে পারে? একটা কথা হচ্ছে ভাইয়া, যদি একটা কথা আছে, আহ 5টা সেন্সের মধ্যে যদি একটা, 5টা অর্গানের মধ্যে যদি একটা অর্গান যদি উইক হয়, 6 অর্গান নামে একটা আল্লাহ তাআলা একটা জিনিস দিচ্ছেন, যেটা মনের জোর, মনের শক্তি, যেটা অন্য সবার মধ্যে থাকে, কিন্তু যারা একটা সাইডে পিছিয়ে পড়া থাকে তাদের একটু বেশি সংগ্রাম করতে হয়। এটা এটা স্বাভাবিক, এটা এটা আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি এভাবে এরকমই। যার কারণে যারা আমাদের কুতুবদিয়ায় যারা বিভিন্ন প্রতিবন্ধকতার সমস্যা নিয়ে আছেন, তাদেরকে আমি বলবো প্রাইমারি স্টেজে নিজেদেরকে কষ্ট করতে হবে, সেকেন্ডারি স্টেজে এসে এক মানে কোলাবোরেশনের হাতটা একটু এগিয়ে আসবে। ফাইনালি যখন মানুষ যখন একটা লেভেলে চলে আসে, তখন আসলে সেই সফল হয়। আমার ক্ষেত্রে ঠিক প্রাইমারি স্টেজে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। প্রাইমারি স্ট্রাগল বলতে আমি এখানে আমার মানে এসএসসি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে লাইফটা ছিল সেটার কথা বলছি। সেকেন্ডারি লেভেল আমি যখন আমার ইন্টারমিডিয়েট পর থেকে আমার অনার্স এর যে অনার্স মাস্টার্স এর ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি মোটামুটি সহযোগিতাও পাচ্ছি, এবং আমি আশার আলো দেখতে পাচ্ছি। তখন আমি মোটামুটি বলতে গেলে একটা সেকেন্ডারি লেভেল আমি তখন মোটামুটি আমার নিজের শক্তির পাশাপাশি আমি আরো কিছু শক্তি পাচ্ছি। আচ্ছা, ফাইনালি একটা মানুষ আপনি বলতে চাচ্ছেন আপনার মনের শক্তি দিয়েই চাইলে এগিয়ে আসা যায় সবকিছুকে। মনের শক্তিটা সব সময় আগে, এটা যে কোনো কাউকে, এটা এটা আহ, একজন ডিসেবল পার্সনকে নয়, শুধু যে কোনো কাকে, যে কোনো কাউকে মনের শক্তিটা আগে বলিয়ান থাকতে হবে, দেন অন্যান্য কিছু আসবে। আমি এই জায়গায় একটু যোগ করব, আমাদেরকে যেটা শেখানো হয় ডিজেবল, আসলে এখানে ডিজেবল না, এটা হচ্ছে ডিফারেন্টলি এবল। আমরা এক জায়গায় সামর্থ্য, আপনার অন্য একটা সেন্স, সিক্স সেন্স খুবই স্ট্রং, আপনি হচ্ছে ডিফারেন্টলি এবল। আমরা যেটাকে সমাজে এটা ভুলভাবে যেটা শেখানো হয় যে ডিজেবল, ইট ইজ নট ডিজেবল, এটা ডিফারেন্টলি এই যে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ,
এই যে আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ আসবে, এই যে আমাদের মানে অ্যাটিটিউডের বিষয়টা আমাদের চেঞ্জ করতে হবে। না, এটা ডিসেবল না, এটা ডিফারেন্টলি এবল, কারণ তারা ভিন্নভাবে সক্ষম। ভিন্নভাবে সক্ষম, যেটা আমাদের সমাজে ভুল শিখানো হয়। আমি বলবো এটা হচ্ছে ডিজেবল না ডিফারেন্টলি এবল। এরকম যারা আছেন তাদেরকে কখনোই আপনারা ছোট ছোট দেখবেন না। তারা কোনো না কোনো দিক থেকে আপনার থেকে এগিয়ে, এবং হচ্ছে যে তারাও সমাজের কন্ট্রিবিউশন রাখতে পারে। তার আহ, প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে তানজিলুর রহমান ভাই। আপনি জাতীয় দলের জার্সি জার্সি গায়ে দিয়ে পতাকা নিয়ে জাতীয় দলকে, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যে অনুভূতি, আপনি আপনি বিসিএস ক্যাডার হয়ে ওই অনুভূতি পাবেন না, আপনি মন্ত্রী হয়েও পাবেন না। মন্ত্রী হলে আপনি শুধুমাত্র একটা মন্ত্রণালয়ের নেতৃত্ব দেন। পুরা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মানে হচ্ছে আপনি আপনি পুরো একটা দেশকে রিপ্রেজেন্ট করেন। রাষ্ট্রপতি যেভাবে একটা দেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে রিপ্রেজেন্ট করে, ঠিক এরকম বাংলাদেশকে ক্রিকেট মঞ্চে রিপ্রেজেন্ট করে। এই অনুভূতি পর্যন্ত আপনি যে আজকে আসতে পারলেন, আপনার যে সামর্থ্য থাকলো, এটার জন্য আমরা আপনার জন্য সুস্থায়ু দীর্ঘায়ু কামনা করি। আপনাকে অনেকেই আপনার সুস্থায়ু দীর্ঘায়ু কামনা করেছেন। আপনাকে সকলেই ধন্যবাদ জানিয়েছেন। আপনার গল্প অনুপ্রেরণা পেয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ। এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আপনি ভাইয়া, শেষে আমার 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 অল্প কিছু কথা হচ্ছে। আসলে আমরা সবাই বলে সবাই বলে যে কি তোমরা কখনো শিকড়কে ভুলে যাবে না, আসলে কেউ ভুলতে পারে না। যারা যারা ট্রেটর তারা হয়তো ভুলতে পারে। আমি দুনিয়ার এ পর্যন্ত আল্লাহর রহমতে 5-7টা দেশে যাওয়া হয়েছে, দুনিয়ার যেখানে থাকি না কেন কুতুবদিয়া হচ্ছে আমার আইডেন্টিটি, বাংলাদেশ হচ্ছে আইডেন্টিটি আমার, কুতুবদিয়া হচ্ছে আমার আইডেন্টিটি। আর যে কোনো জায়গায় যখন অন্যান্য কোনো লাইভ প্রোগ্রামে বা টক শোতে যখন কথা বলি, তখন আমি আমার কুতুবদিয়াকে, অন্তত আমি কুতুবদিয়ার জন্য আহ কোনো কিছু করতে না পারলেও আমি কুতুবদিয়ার নামটা আমি মেনশন করতে ভুল করি না। তো সেজন্য আসলে আমি আমার কুতুবদিয়াবাসীর কে কুতুবদিয়ারবাসীর কাছ থেকে আমি অনেক বেশি দোয়া কামনা করি। যেহেতু এখনো আমার অনেক কেরিয়ার বাকি আছে, আহ, এখনো অনেক কিছু শেষ হয়ে যায় নাই, জানি না ভবিষ্যতে কতটুকু যেতে পারি। তবে কুতুবদিয়াবাসীর কাছে আমার একটা আকুল আহ, আবেদন থাকবে, তারা যেন আমার জন্য অনেক বেশি দোয়া করে। আমি যেন আমার ফিটনেসটা ধরে রেখে আমি আমার টিমকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানটাকে আমি আর একটু, অন্তত আমার যে সর্বশেষ চাওয়া আমি ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারি। আমার জন্য কুতুবদিয়াবাসী দোয়া করবেন। কুতুবদিয়ার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন আপামর জনসাধারণ আমার জন্য দোয়া করবেন। আর আহ, কুতুবদিয়ার জন্য যদি সুযোগ আসে, আমি অন্তত মিস করব না, কারণ আমি আমার পরিবেশটা, আমার চিন্তা ভাবনা, আমার ইন্টেনশনটা গ্রো হয়েছে ওই যে আমাদের যারা কুতুবদিয়ার যারা মহৎ ব্যক্তি আছেন তাদের দ্বারা আমি প্রভাবিত। আর এখানে আমি আমি সব শেষে আমি একটা স্মরণ করতে চাই, এখানে আমার শ্রদ্ধেয় মামা জনাব নাসিরউদ্দিন, সাবেক প্রধান শিক্ষক, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। উনি আমার জীবনের একটা সবচেয়ে বড় প্রভাবক। উনি আমাকে সবসময় পরামর্শ দিয়ে যান, সবসময় উনি আমাকে গাইড করেন। যে কোনো সমস্যা হলে আমি ওনার কাছে যাই, ওনার কাছ থেকে পরামর্শ নিই। উনি আমাকে কখনো কুতুবদিয়া এবং মানে উম, মানুষ সম্পর্কে কখনো নেগেটিভ কোনো ধারণা দেননি এ পর্যন্ত। তিনি আমাকে একটা সুষ্ঠু পরিচালনা করে আহ আমি আল্লাহ রহমতে এতটুকু আসতে আসতে পেরেছি। আহ, তো আসলে একটা জিনিস হচ্ছে কুতুবদিয়ার মানুষ, আমি কুতুবদিয়ার মানুষদেরকে কখনো ভুলতে পারবো না। এবং আহ, আমার শেষ নিদ্রাটাও তো কুতুবদিয়াতে হবে, এটা আমি আহ, আশা করি। আর এলাকার মানুষের সাথে আসলে কোনোদিন খারাপ ব্যবহার করা কিংবা কোনো মানে কোনোভাবে যেন এলাকার মানুষের সাথে আমার সাথে খারাপ সম্পর্ক না হয়, সেটার জন্য আমি কুতুবদিয়ার মানুষের কাছ থেকে দোয়া প্রার্থনা করি। আপনাকে আর অশেষ ধন্যবাদ। আর কিছু বলার আমি আপনার শেষ আর করতে একটা চাই। কথা হচ্ছে, দীপশিখা এই সংগঠনটা যেন দীর্ঘজীবী হয়। আমি ইতিমধ্যে অনেকগুলো সংগঠনের সাথে কাজ করেছি, কাজ করার অভিজ্ঞতাও আছে। বাট এই এই এলাকা বেসড কোন সংগঠন আমার এলাকার সাথে কুতুবদিয়া, যেমন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা অবস্থায় আহ, কুতুবদিয়া স্টুডেন্ট ইউনিফিকেশন বা কুতুবদিয়া মহেশখালী ছাত্র মানে কুতুবদিয়া মহেশখালী স্টুডেন্টদেরকে নিয়ে একটা অর্গানাইজ করার জন্য চেষ্টা করেছিল কিছু বড় ভাই, তাদের সাথেও আমি ছিলাম।
কিন্তু শেষ পর্যন্ত আমি সফল হয়েছে কিনা আমি জানি না। আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে যাওয়ার পরে আসলে খবর রাখি না। তবে দীপশিখা এই সংগঠনটা দীর্ঘজীবী হোক, আমি ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করছি। আমি দীপশিখার সাথে থাকবো। যে কোনো প্রয়োজনে যা আমাকে যদি নক করা হয় আমি রেসপন্স করব অবশ্যই। আমি দীপশিখাকে আপনার খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অন্তত আমার এলাকায় আমাকে মানুষ চিনতো না বা জানতো না, যে যদিও মিডিয়াতে অনেকবার এসেছে কিন্তু ওভাবে মানুষ আসলে জানতো না, মাস লেভেলের মানুষ জানতো না। কিন্তু এই দীপশিখার মাধ্যমে আমাকে জানা হয়েছে, এজন্য আমি আসলে দীপশিখার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার সাথে সাথে আমিও স্মরণ করতেছি কুতুবদিয়া স্কুলের সাবেক হেড টিচার নাসিরউদ্দিন স্যারকে, যিনি আমার সরাসরি শিক্ষক, ক্লাসরুম শিক্ষক। আপনার সুস্থায়ু কামনা করতেছি, আপনার দীর্ঘায়ু কামনা করতেছি। একই সাথে বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিমের দীর্ঘায়ু এবং সফলতা কামনা করতেছি, এবং আশা করতেছি বাংলাদেশ ন্যাশনাল ব্লাইন্ড ক্রিকেট টিম প্রথম সেমিফাইনাল হয়ে আমাদের যে কোনো সেশনের এটা প্রথম আপনাদের হাত ধরেই আসবে। আপনার জন্য অনেক শুভকামনা, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের জন্য অনেক শুভকামনা। আর যারা দেখতেছেন এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম, সকলের সুস্থায়ু দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী প্রোগ্রাম দেখার জন্য সকলকে আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।